ভ্যালু অ্যাডেড ট্যাক্স এবং সাপ্লিমেন্টারি ডিউটি রুলস 2016, আমরা এই বেসিক জিনিসগুলো জেনেছিলাম। এরপরে দেখেছিলাম যে ভ্যাট কাকে বলে, কে দেয়, কে এটা কালেক্ট করে, এবং কার পক্ষ হয়ে কে কালেক্ট করে গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দেয়, তাই না? ভ্যাট বেসিক্যালি পে করে বিজনেস প্রতিষ্ঠান যারা আছে তারা এটাকে গভর্নমেন্টের পক্ষ হয়ে এটাকে কালেক্ট করে দেন এটা গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দেয়। ঠিক আছে, এটাই হলো বেসিক ইয়ে। আচ্ছা, ডেফিনেশনের এরপর আমরা এইচএস কোড সম্পর্কে জেনেছিলাম, যেটা হলো হারমোনাইজড কমোডিটি ডেসক্রিপশন এন্ড কোডিং সিস্টেম। এই হলো পুরো নাম, যেটা ডেভেলপ করেছে কে? ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন, যেটা ডেভেলপ করেছে, সংক্ষেপে এটাকে এইচএস কোড বা হারমোনাইজড সিস্টেম বলা হয়। ঠিক আছে, 98% মার্চেন্ডাইজ ইন্টারন্যাশনাল ট্রেডে এটা ব্যবহার করে থাকে। আচ্ছা, এটা বাংলাদেশে হচ্ছে আমাদের 8টা ডিজিটের কোড, আমরা এগুলা দেখবো আরো পরে যখন আমরা শিডিউল গুলা দেখবো। এরপরে এখানে কিছু ব্যাপার ছিল যে আমরা কিভাবে আপনার অ্যাক্ট এবং রিলেটেড অ্যাক্টের জন্য আমরা রুলস কিভাবে খুঁজবো, জাস্ট ওই প্রসিডিউরটা এখানে মেনশন করা ছিল। তো এগুলো ডিসকাশনের কিছু নেই। আচ্ছা, সবাই কি কম বেশি পড়াশোনা করেছেন আপনারা? পড়াশোনা করেছেন আপনারা? আমরা কি বাসায় পড়াশোনা করেছি? আমার ভয়েস কি শোনা যাচ্ছে না নাকি? হ্যালো? জি ম্যাম, হচ্ছে। শোনা যাচ্ছে? তার মানে আমরা হচ্ছে পড়াশোনা করি নাই এট অল। হ্যাঁ, আদৌ পড়াশোনা করি নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা কিন্তু ব্যস্ত থাকবো, এটাই স্বাভাবিক। আমরা অফিস করতে হয়, আমাদের ক্লাস করতে হয়, পরীক্ষায় বসতে হবে, পড়াশোনাটাও করতে হবে সাথে সাথে। এটার কোনো বিকল্প নাই, কারণ এই এই সিএ পড়াশোনাতে শর্টকাট কোনো সিলেবাস নেই, শর্টকাট কোনো ওয়ে নাই যেটা ফলো করলে আপনি তাড়াতাড়ি পাশ করে যাবেন। আপনাকে ভালোভাবে ইন ডেপথ প্রত্যেকটা সাবজেক্ট বুঝতে হবে, জানতে হবে, তখনই আপনি পাশ করতে পারবেন, আদারওয়াইজ পসিবল না। সো পড়াশোনার কোনোই বিকল্প এখানে নাই। ঠিক আছে। আচ্ছা, তো আমরা যাই দেখি। ভ্যাট ইম্পোজিশনে 3টা স্টেজ ছিল। ভ্যাট ইম্পোজিশনের স্টেজ নাম্বার 1 ছিল ইম্পোর্ট স্টেজ, যেখানে সিডি, এসডি, আরডি, ভ্যাট, এআইটি, এটি আমাদের দিতে হয় বা পরিশোধ করতে হয়। ঠিক আছে, এরপরে নাম্বার 2 ছিল ম্যানুফ্যাকচারিং স্টেজ। নাম্বার 3 ছিল ট্রেডিং সাপ্লাই স্টেজ বা রিটেইলার স্টেজ। ট্রেডিং স্টেজ, সাপ্লাই স্টেজ বা রিটেইলার স্টেজ, এই তিনটা একই কথা, আমরা এটাও জেনে রাখবো। এরপরে হচ্ছে ম্যানুফ্যাকচারিং স্টেজ মাঝখানে যেটা আছে, আর ট্রেডিং স্টেজটা হলো ইজি, যেটা আমি আপনি ভ্যাট পরিশোধ করি, ওষুধ কিনছি ভ্যাট দিয়ে আসতেছি, আমরা বসুন্ধরা 8 তলায় খেতে গিয়েছি, এটা হলো ভ্যাটের পরিশোধ। এখন মাঝখানে যেটা রয়ে গেল সেটা হলো ম্যানুফ্যাকচারিং স্টেজ। তাহলে এইটাকে একটু বুঝতে হবে। ম্যানুফ্যাকচারিং স্টেজ আমরা গত ক্লাসে ডিটেল আলোচনা করেছিলাম। র ম্যাটেরিয়াল পারচেজ করে, প্রডিউস করে পণ্য বা পণ্য বা গুডস, যেটা প্রডিউস করে দেন সেল করে কোথায়? রিটেইলারের কাছে, ফ্যাক্টরি থেকে ডিলারের কাছে। সামটাইমস এটা ডিরেক্ট কনজিউমারের কাছেও যায়, কিন্তু ফ্যাক্টরি থেকে ডিলারের কাছে সেলিং এর যে স্টেজটা, এই স্টেজে যে ভ্যাটটা কালেকশন হয়, এটা হলো ম্যানুফ্যাকচারিং স্টেজ। আর ইম্পোর্ট স্টেজ আমরা খুব ইজিলি বুঝতে পারি, সেটা হচ্ছে ইম্পোর্ট করতে কোনো পণ্য বা সেবা ইম্পোর্ট করতে আমাদের দেশে, যেটা পোর্টে পেমেন্ট করা হয়, মানে বন্দরে পেমেন্ট করা হয়। ঠিক আছে। আর লাস্ট যেটা নাম্বার 3, ট্রেডিং সাপ্লাই বা রিটেলার স্টেজ, এটা হচ্ছে আমজনতা, আমি আপনি যেটা খেতে গেলে কিনতে গেলে দিয়ে আসি এটা। সুতরাং এগুলো আমরা আগেও ডিসকাস করেছি। আর আমাদের 3টা স্কেডিউল আছে, 3টা তফসিল আছে। যেটা প্রথম তফসিল, গুডস এবং সার্ভিস দুইটাই থাকবে এর মধ্যে। এই প্রত্যেকটা স্টেজ এই ক্ষেত্রে আমরা এক্সাম্পটেড গুডস এবং সার্ভিসের লিস্টটা পেয়ে থাকি।
দ্বিতীয় তফসিল যেটার মধ্যে গুডস এবং সার্ভিস দুইটাই থাকবে, কিন্তু এটা সাবজেক্ট টু সাপ্লিমেন্টারি ডিউটি। মনে রাখবো, সাপ্লিমেন্টারি ডিউটি হচ্ছে সেকেন্ড স্ক্যাডিউল বা তৃতীয় তফসিল, যেটার মধ্যে আর এখানে সেই পণ্যগুলাই থাকে যেগুলা হচ্ছে লাক্সারিয়াস প্রোডাক্ট অথবা যেগুলা আনহেলদি ফর দ্য পিপল, মানে পিপলের জন্য যেটা ভালো নয়, ভালো পণ্য নয়, সেই জিনিসগুলা যেগুলা গভর্নমেন্ট ডিসকারেজ করতে চায় বা নিরুৎসাহিত করতে চায় এটা ব্যবহার করা থেকে বিরত থাকতে, মানে ইনডিরেক্টলি যেটাকে ডিসকারেজ করছে। সুতরাং এটা কি করে কনসিডারেশনটা বেড়ে যায়, ভ্যাট এড হবে, তার সাথে সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাড হবে, যেটার পার্সেন্টেজ অনেক হাই হতে পারে। এখানে সাপোজ আমরা বলেছিলাম যে সিগারেটের উপরে সাপ্লিমেন্টারি ডিউটি চার্জ করা আছে যেটা 65%। তো এরকম বলা হয়েছিল, এটা ছিল দ্বিতীয় তফসিল। এরপরে তৃতীয় তফসিলে যে পণ্য বা সেবাগুলো আছে সেখানে আমরা জানি ভ্যাটের রেট হলো 15%, যেটা স্ট্যান্ডার্ড রেট বলা হয়। ভ্যাটের স্ট্যান্ডার্ড রেট হলো 15%। এই 15%-এর বাইরে কয়েকটা রেট আছে, আর তিনটা রেট আছে এই 15%-এর বাইরে, যেটাকে বলা হয় ট্রাঙ্কেটেড রেট। এটা হচ্ছে 5%, 7.5% এবং 10%। এগুলো লিস্ট বা টেবল আকারে ওখানে দেওয়া আছে তৃতীয় তফসিলে, যেখানে এগুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে, ওকে। এরপরে আমরা তৃতীয় তফসিলে আরো কিছু আপনার ইয়ে আছে যেটা শিডিউলের বাইরেও, আপনার টেবলের বাইরেও দেওয়া আছে, যেগুলা হচ্ছে স্পেসিফাইড অ্যামাউন্ট। যেমন তৃতীয় তফসিলে এখানে টেবল 1, 2, 3 প্রত্যেকটার জন্য পার্ট এ বি, পার্ট এ হলো পণ্য, বি হলো সেবা, এ পণ্য বি সেবা, একইভাবে 5%, দেন 7.5%, দেন 10%। এর বাইরে টেবল 4-এ যে প্রোডাক্ট বা যে পণ্য বা সেবা সমূহ আছে সেগুলা হচ্ছে স্পেসিফাইড অ্যামাউন্ট, মানে স্পেসিফাই করা আছে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টের উপরে ভ্যাটটা স্পেসিফাই করা আছে। তো এটা আমরা দেখতে পাবো। আচ্ছা, এখন কিছু আমরা তৃতীয় তফসিল থেকে আমরা কিছু কিছু যে এগুলা জেনেছিলাম, যেমন মেডিসিনের উপরে 2.4%, এগুলো হচ্ছে স্পেসিফাইড অ্যামাউন্ট বা স্পেসিফাইড রেট। হ্যাঁ, 5%, 5%, 7.5%, 10%-এর বাইরে এই কয়টা হচ্ছে এক্সেপশনাল বা স্পেসিফাইড অ্যামাউন্ট। সুনির্দিষ্ট করে বলে দেওয়া আছে অ্যামাউন্ট বা রেট, এটা বলে দেওয়া আছে। ঠিক আছে, এখানে আমরা দেখেছিলাম মেডিসিনের উপরে 2.4%, ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল, ফার্নেস অয়েল এবং এলপিজি 2% দিতে হয়। এরপরে আদার্স আছে 5%, ল্যান্ড ডেভেলপারে আছে 2%। রিয়েল এস্টেট বিজনেস যারা হচ্ছে 1 থেকে 1600 স্কোয়ার ফিটের মধ্যে, আপনার রিয়েল এস্টেট কোম্পানি থেকে কিনলে 2%, আবার যদি 1600 স্কোয়ার ফিটের উপরে 4.5%, আবার রেজিস্ট্রেশন একজন কিনেছে রিয়েল এস্টেট কোম্পানি থেকে, সেখান থেকে আরেকজন কিনবে তার কাছ থেকে, এই ক্ষেত্রে 2%। এটার সাইজ এখানে কোনো ফ্যাক্টর না। ঠিক আছে, তো এগুলো আমরা দেখেছিলাম। এরপর আমরা ডেফিনেশন দেখেছিলাম। আমাদের অনেক সময় কিন্তু চলে যাচ্ছে, আমাদের এখানে একটা ডেফিনেশন বাকি ছিল, আমরা আজকে সেই সেই ডেফিনেশনটা করে দেন আমরা যাব। আচ্ছা, ফেয়ার মার্কেট প্রাইস বা ফেয়ার মার্কেট মিনস হচ্ছে, এখানে ফেয়ার মার্কেট প্রাইস মানে হচ্ছে 258-এ স্পেসিফাই করা আছে। 258 হচ্ছে, আমরা জানি যে সমস্ত ডেফিনেশন গুলা সেকশন 2-এ বলা আছে। ভ্যাট অ্যাক্টের সেকশন 2-এ সমস্ত ডেফিনেশন গুলো বলা আছে। প্রয়োজনীয় যত ডেফিনেশন আপনার ভ্যাট আইনের ক্ষেত্রে লাগবে প্রত্যেকটা ডেফিনেশন এখানে দেওয়া আছে, যেটা সেকশন 2-তে আছে। আর সাবসেকশন অনুযায়ী এগুলাকে ক্লাসিফাই করা আছে। সাবসেকশন হচ্ছে 58, মেইন সেকশন হচ্ছে 2। এখানে ফেয়ার মার্কেট প্রাইসের ডেফিনেশনটা দেওয়া আছে বা এটা দিয়ে কি মিন করে। আচ্ছা, তাহলে দেখেন, দ্য কনসিডারেশন ফর এ সাপ্লাই, কনসিডারেশন হচ্ছে পণ্যের মূল্য প্লাস ভ্যাট ইকুয়াল টু কনসিডারেশন। অর্থাৎ কনসিডারেশনের ভিতরে, কনসিডারেশন
হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা পেমেন্ট করে আমরা জনতা আমরা পেমেন্ট করে থাকি কনসিডারেশন, এটার ভিতরে সেবা পণ্য বা সেবার মূল্য থাকবে, যেখানে হচ্ছে মূল্যটা থাকবে এবং এটার ভিতরে ভ্যাট থাকবে। দ্যাট মিনস কনসিডারেশনের ভিতরে পুরোটাই থাকে, দুইটাই থাকে। আচ্ছা, এখন আসেন, দ্য কনসিডারেশন ফর এ সাপ্লাই arrived at on the basis of normal relation between a buyer and a seller who are not associated with each other. সিম্পল ভাবে আমরা যখন কোনো কিনতে যাই, আমার সাথে কিন্তু যিনি সেল করছেন তার সাথে কোনো রিলেশন নাই। হ্যাঁ, আমরা কিন্তু অ্যাসোসিয়েটেড নয়, আমরা চিনিও না। আমার প্রয়োজন, আমি দেখা গেল রাস্তা দিয়ে যাচ্ছি, আমি যাওয়ার পথে কি করব, ওষুধ লাগবে, একটা গাড়ি থামায় একটা মেডিসিনের দোকানের সামনে নামলাম, নর্মালি কেনাকাটা করে আসলাম, মানে আমি সেলার এবং বায়ার এর মধ্যে কোনো রিলেশন নাই। উইদাউট সেলার এন্ড বায়ার এর মধ্যে যা রিলেশন অ্যাজ ইউজুয়াল, সেরকম এর বাইরে কোনো অ্যাসোসিয়েশন নাই এই চাদারের মধ্যে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে যে কনসিডারেশনটা পেমেন্ট করা হয়, যে কনসিডারেশনটা সাপ্লাইয়ের জন্য পেমেন্ট করা হয়, এটা কি ধরা হবে ফেয়ার মার্কেট প্রাইস, নর্মাল রিলেশনশিপ বিটুইন বায়ার অ্যান্ড সেলার। আচ্ছা, নর্মাল রিলেশনশিপ বিটুইন সেলার এবং বায়ার, এই ক্ষেত্রে এর বাইরে আর কোনো অ্যাসোসিয়েশন বা সম্পর্ক নাই। এই ক্ষেত্রে যে কনসিডারেশনটা সাপ্লাইয়ের জন্য পেমেন্ট করতে হবে, কনসিডারেশনের ভিতরে আমরা ভ্যাট এবং পণ্যের মূল্য আমরা একসাথে দিয়ে থাকি। সো এইটা কি মিন করবে ফেয়ার মার্কেট প্রাইস। এখন আসেন, এটা হলো এতে বলা হচ্ছে, সাবসেকশন এতে বলা হচ্ছে। এখন বিতে বলা হচ্ছে যদি এইভাবে ফেয়ার মার্কেট প্রাইসটা যদি এইভাবে ফেয়ার মার্কেট প্রাইসটা নির্ধারণ করা সম্ভব নয় যেটা এতে বলা আছে, তাহলে কি হবে? তাহলে হবে ইট উড বি দেন consideration of a similar supply made previously under similar circumstances. অর্থাৎ সেকশন এতে সাবসেকশন এতে যেভাবে বলা আছে, বায়ার এবং সেলারের মধ্যে নর্মাল রিলেশনশিপ, বায়ার এবং সেলারের যেরকম রিলেশন হয়, এর বাইরে কোনো অ্যাসোসিয়েশন বা সম্পর্ক থাকবে না। এর মধ্যে যেই সাপ্লাই, যে কনসিডারেশনটা পেমেন্ট করা হবে, এটা কি ফেয়ার মার্কেট প্রাইস ধরা হয়। এখন এতে যেই কথাটা বলা আছে, এইভাবে যদি এটা নির্ধারণ করা সম্ভব না হয়, তাহলে কি হবে? সিমিলার একটা পণ্য, যেই পণ্যটা আগে বিক্রি হয়েছে, সিমিলার একই রকম পণ্য আগে বিক্রি হয়েছে, হ্যাঁ, এবং একই ধরনের সার্কামস্টেন্সেসে বিক্রি হয়েছে, তাহলে সেইটাকে ধরা হবে। যদি এটা ফলো করে যদি আমরা নির্ধারণ করতে না পারি, তাহলে বিতে বলা আছে সিমিলার পণ্যের দাম যেরকম, একই সিচুয়েশনে যেরকম কনসিডারেশনটা নেওয়া হয়ে থাকে, সিমিলার সিচুয়েশন সিমিলার প্রোডাক্ট বা যেটা সাপ্লাই করা হবে, এইটার ক্ষেত্রে যেটা আগে পিছে আগে বা কখনো করা হয়েছে, এই ধরনের যেটা ফলো করা হবে। আচ্ছা, এরপরে সিতে বলা আছে যদি এ এবং বি এই দুইটা ফলো করেই যদি ফেয়ার মার্কেট প্রাইসটা নির্ধারণ করা সম্ভব না হয়, তাহলে কি করবে? এনবিআর বাই দা বোর্ড, বোর্ড মিন করে এখানে এনবিআর এর বোর্ড, এনবিআর এটা নির্ধারণ করে দিবে। দ্যাটস অল, ভেরি সিম্পল। তিনটা পয়েন্ট, এ হচ্ছে খুবই নর্মাল, যে নর্মাল রিলেশনশিপে আমি একটা পণ্য কিনলাম, ঠিক আছে, নর্মাল রিলেশনশিপ আমার সাথে ওই সেলারের, এর বাইরে আমি তার কাছে পণ্য কিনতে গিয়েছি, এর বাইরে আর কোনো সম্পর্ক নাই, কোনো অ্যাসোসিয়েশন নাই, শুধু ওই সেবা বা পণ্যটা আমি কিনতে গিয়েছি। সুতরাং এইরকম নর্মাল সিচুয়েশনে যেটা কনসিডারেশন পেমেন্ট করে, হ্যাঁ, সেটাই ধরা হবে। আর আর যদি এইটা ফলো করে আপনার ফেয়ার মার্কেট প্রাইসটা নির্ধারণ করা না যায়, তাহলে বিতে বলেছে সিমিলার পণ্য সিমিলার সিচুয়েশন, এই দুইটাতে সিমিলার পণ্য, ওই একই পণ্য, ওই একই ধরনের পণ্য এবং একই ধরনের পরিস্থিতিতে যেটা বিক্রি হয়েছিল প্রিভিয়াসলি, ওই মূল্যটা ধরা হবে ফেয়ার মার্কেট প্রাইস। আচ্ছা, এখন এই দুইটা ক্ষেত্রেই সম্ভব নয়, তাহলে কি করবে? বোর্ড নির্ধারণ করে দিবে। এটাই হচ্ছে ফেয়ার মার্কেট প্রাইসের মেইনস, সেকশন 258। আচ্ছা, আমরা কি বুঝতে পেরেছি
ফেয়ার মার্কেট প্রাইস, এটা কি আমরা মেক সেন্স হয়েছে? হ্যালো। জি ম্যাম। ওকে, সো আমরা আজকের ক্লাসে চলে যাব। আজকের ক্লাসে বেসিক্যালি আমরা এনলিস্টমেন্ট এবং রেজিস্ট্রেশন এই দুইটা জিনিস দিয়ে পড়াশোনা করব। সেকশন 4 থেকে 14 পর্যন্ত, সেকশন 4 থেকে 14 পর্যন্ত এই চ্যাপ্টার থেকে আমরা আজকে পড়াশোনা করব। সো প্রথমেই আমরা দেখে নেই ভ্যাট এর রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন এক্স্যাক্টলি এইভাবে বলাটা খুব একটা ইয়ে না, মানে তিন ধরনের বিষয় হয়। একটা হচ্ছে টার্নওভার ট্যাক্স এনলিস্টমেন্ট। এনলিস্টমেন্ট মানে হচ্ছে তালিকাভুক্তিকরণ, তালিকাভুক্ত হওয়া। ঠিক আছে, সো যে আমি ট্যাক্স ভ্যাট কালেকশন করব, আমি এই জন্য এনবিআর এর কাছে তালিকাভুক্তি হব, এইটাকে বলা হয় টার্নওভার ট্যাক্স এনলিস্টমেন্ট নেওয়া। আর ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন নিব, কিছু কিছু সিচুয়েশন আছে ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন নিতে হবে। আচ্ছা, এরপরে নাম্বার 3 তে সেন্ট্রাল বা ইউনিট রেজিস্ট্রেশন আছে। এটা আমার আমরা একটা বিষয় দেখবো আজকে। আসেন আমরা একটু এই জায়গাটা একটু রিভিউ করে নেই। এই জায়গাটা মিন করছি, আমরা গত ক্লাসে কিন্তু এই সেকশনটা পড়ে এসেছি, এনলিস্টমেন্ট থ্রেশহোল্ড বা রেজিস্ট্রেশনের থ্রেশহোল্ড। তো এখানে আরেকটু ডিটেইল আমরা পড়ে নেই। ডিটেইল হচ্ছে আমাদের অ্যানুয়াল টার্নওভার পিডিটি তে সেকশন 57 এ রেজিস্ট্রেশন থ্রেশহোল্ড, অ্যানুয়াল টার্নওভার যদি 50 লাখ টাকার পর্যন্ত কারো হয়, আপ টু 50 লাখ, তাহলে আমাদের রেজিস্ট্রেশন বা এনলিস্টমেন্ট কোনোটাই লাগবে না। আর যদি 50 লাখ টাকার উপরে, 50 লাখ টাকা থেকে তার উপরে 3 কোটি পর্যন্ত অ্যানুয়াল টার্নওভার বা সেল হয় অ্যানুয়ালি, তাহলে আমাকে এনলিস্টমেন্ট নিতে হবে। আচ্ছা, এখন এনলিস্টমেন্ট নেওয়াটাকে বলা হয় হচ্ছে টার্নওভার ট্যাক্স এনলিস্টমেন্ট। এনলিস্টেড হলাম আমি, আর এটা হচ্ছে সেকশন 10 এ আছে, সেকশন 10(10), যেটাকে টার্নওভার ট্যাক্স এনলিস্টমেন্ট বলা হবে। আর এটা পরিশোধ করতে হয় ফ্ল্যাট একটা রেটে, যেটা 4%। 4% করে আমাদের পরিশোধ করতে হবে, এবং এইটা কোয়ার্টারলি। আমরা দেখেছিলাম গত ক্লাসে এনলিস্টমেন্টে কোয়ার্টারলি আমাদের করতে হয়, কোয়ার্টারলি আমাদেরকে রিটার্ন সাবমিট করতে হবে। পরবর্তী মাসের একটা কোয়ার্টার শেষ হলে তার পরবর্তী মাসের 15, আর কোয়ার্টারটা ধরতে হবে জানুয়ারি থেকে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হলো একটা কোয়ার্টার। দ্যাট ইজ এই কোয়ার্টারের আপনি রিটার্ন সাবমিট করবেন 15 এপ্রিল। কোয়ার্টার শেষ হলো, দেন পরবর্তী মাসের 15 এপ্রিলে আপনি কি করবেন, টার্নওভার এনলিস্টমেন্ট যদি আপনার হয়ে থাকে, মানে এই থ্রেশহোল্ডের মধ্যে যদি পড়ে থাকেন, এই থ্রেশহোল্ডের মধ্যে যদি আপনি পড়ে থাকেন, তাহলে 4% করে আপনাকে ট্যাক্স দিতে হবে। ফ্ল্যাট এই রেটটা 4%, কোয়ার্টারলি সেলস এর উপরে যেটা আপনি 4% দিবেন। এবং এই কোয়ার্টারলি আপনি প্রত্যেক কোয়ার্টারে করে আপনি রিটার্ন সাবমিট করবেন, যেটা আন্ডার সেকশন 10 এ ডিটেল বলা আছে। যেহেতু এখানে আমরা একটু অন্যরকম ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি, আমরা থ্রেশহোল্ডটা দিয়ে দেন তার সাইডে এটা দিয়েছি। ওকে, আচ্ছা এখন আসেন 3 কোটি পর্যন্ত আমরা দেখলাম, দেন অ্যাবভ 3 crore, 3 কোটি টাকার উপরে যখন সেলস হবে, তখন কি হবে, অ্যানুয়ালি কিন্তু, হ্যাঁ অ্যানুয়ালি সেলসটা কিভাবে ক্যালকুলেশন হবে, অ্যানুয়ালি। আচ্ছা, তাহলে 3 কোটি টাকার উপরে সেলস হবে এবং এটা অ্যানুয়ালি হলে আমাকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। এইটা হলো প্রথম কথা। এরপরে কি কি এখানে আর কি কি ব্যাপার আছে? ব্যাপার হচ্ছে প্রত্যেকটা মান্থ, ইচ মান্থ ইজ এ ট্যাক্স পিরিয়ড ফর ভ্যাট এনলিস্টেড পারসন। প্রত্যেকটা মাসই হচ্ছে এক একটা ট্যাক্স পিরিয়ড, তার জন্য যে রেজিস্ট্রেশন পেয়েছে, রেজিস্টার্ড পারসনের জন্য। এবং 15th অফ দ্য ফলোইং মান্থ হচ্ছে রিটার্ন সাবমিট হবে, 15th অফ দ্য ফলোইং মান্থ।
আমরা এগুলো গত ক্লাসে কিন্তু পড়েছি, স্টিল আমি আবার রিপিট করছি যেহেতু দিস আর সো মানে ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। সো এটা দেখলাম, এখন আমরা সেকশন ওয়াইজ আগাবো। সেকশন 4 আজকে আমরা পড়াশোনা করব সেকশন 4 থেকে আপ টু 14। সেকশন 4 থেকে আপ টু 14। ওকে, সেকশন 4 কি বলছে? Persons requiring to VAT registered or mandatory registration. ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন কার ক্ষেত্রে লাগবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকশন। খুব সিম্পল ভাবে এই ধরনের বিষয় হয়তো আমাদের এক্সামে চলে আসতে পারে। মানে এটা নোবডি নোজ আসবে কি আসবে না, এটা মানে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে, বিকজ আপনাকে বলা হলো যে ম্যান্ডেটরি রেজিস্ট্রেশনে ফলোইং কার কার ম্যান্ডেটরি লাগবে। আপনাকে সেটা সেটা দেখে চারটার মধ্যে হয়তো দুইটা দিয়ে দিবে। তো চারটার মধ্যে দুইটা দিয়ে দিবে, তো আপনাকে বের করতে হবে কোন দুইটা। তো আমরা দেখে নেই ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন কার কার লাগবে। ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন কার কার লাগবে? আচ্ছা, দ্য পারসন হু সাপ্লাইজ, যারা সাপ্লাই করে, ম্যানুফ্যাকচার করে, ইম্পোর্ট করে পণ্য বা সেবা সমূহ, সাবজেক্ট টু সাপ্লিমেন্টারি। সিম্পল কথা, দ্বিতীয় তফসিলে বর্ণিত, দ্বিতীয় তফসিল সেকেন্ড স্কেডিউলে যে লিস্ট আছে সেই লিস্টের মধ্যে যত পণ্য বা সেবা সমূহ আছে এইগুলা যারা উৎপাদন করে, সাপ্লাই করে, ইম্পোর্ট করে, সকলেরই কি লাগবে? ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন লাগবে। অর্থাৎ এই ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন কেন বলা হচ্ছে? আমরা যে রেজিস্ট্রেশনের থ্রেশহোল্ডটা পড়ে এসেছি 3 কোটির উপরে, টার্নওভার যখন 3 crores এর অ্যাবভ হবে তখন ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন, আমরা জানি দিস ইজ দ্য থ্রেশহোল্ড অফ ভ্যাট রেজিস্ট্রেশন। তো তো এইখানে কিন্তু এরা এখন ওই থ্রেশহোল্ডের মধ্যে পড়লো কি পড়লো না, ইট ডাজন্ট ম্যাটার। এই থ্রেশহোল্ডের মধ্যে পড়বে কি পড়বে না এটা কিন্তু ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে তারা এই এরা এই কার্যকলাপগুলো যারাই করবে তাদেরই ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে। সিম্পল, ভেরি সিম্পল। আরেকটা হচ্ছে, আর প্রথম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটির অধীনে যারাই ব্যবসা বাণিজ্য করবে, ওই পণ্য বা সেবা সমূহ নিয়ে যারাই এটা ম্যানুফ্যাকচার করতে পারে, সাপ্লাই করতে পারে, ইম্পোর্ট করতে পারে, যেটাই করুক তাকে কি লাগবে? ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে। ওকে, এরপরে আসেন, প্রোভাইড করে পণ্য বা সেবা বা বোথ বাই পার্টিসিপেটিং এনি টেন্ডার, কন্ট্রাক্ট অর ওয়ার্ক অর্ডার। আমরা এটাকে সিম্পল ভাবে ধরে নেই যে কন্ট্রাক্টে যেতে গেলে, টেন্ডারে যেতে গেলে, ওয়ার্ক অর্ডারে যেতে গেলে আমাদের ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে। আচ্ছা, ভেরি সিম্পল। এরপরে আসেন, পারসনস হু আর এঙ্গেজড ইন দ্য বিজনেস অফ ইম্পোর্ট এক্সপোর্ট। ইম্পোর্ট এক্সপোর্টের যারা বিজনেস করবে তাদেরও কি লাগবে? ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে। এরপরে ভ্যাট এজেন্ট নিয়োগ করতে গেলে, অর্থাৎ আমি মনে করেন দেশে থাকি না, আমি বিদেশে থাকি বা আমি সামহাও অন্য কোথাও বিজি থাকি, তো আমার একজন ভ্যাট এজেন্ট আমি অ্যাপয়েন্ট করলাম। এই ক্ষেত্রে ভ্যাট এজেন্ট অ্যাপয়েন্ট করতে গেলে যদি আমি আমার ভ্যাট দিতে চাই, তো ভ্যাটটা দেওয়ার ক্ষেত্রে আমি নিজে দিতে পারবো না, আমার একজন ভ্যাট এজেন্ট আমি নিয়োগ করব। এই ক্ষেত্রে থ্রেশহোল্ডটা কোনো ফ্যাক্টর না, আমার যেহেতু ভ্যাট এজেন্ট দিয়ে আমি এই কাজটা করাচ্ছি সুতরাং আমাকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। আচ্ছা, এরপরে হ্যাজ ওপেন্ড এনি ব্রাঞ্চ অফিস অর প্রজেক্ট অফিস অফ ফরেন অর্গানাইজেশন। বিদেশি কোন অর্গানাইজেশনের ব্রাঞ্চ অফিস বা প্রজেক্ট অফিস বাংলাদেশে খুলতে গেলে অবশ্যই তার ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে। এরপরে অল বিজনেস ইন্ডাস্ট্রি এরিয়া ডিসাইডেড বাই দ্য বোর্ড লাইক ইপিজেড। ডিসাইডেড বাই দ্য বোর্ড মানে হচ্ছে এই বোর্ডকে মিন করে এনবিআর এর বোর্ড, এনবিআর এর বোর্ডকে এখানে মিন করে। আচ্ছা, ইপিজেড যেমন ইপিজেড এর মধ্যে যারাই ওখানে বিজনেস করবে বা এঙ্গেজ থাকবে তাদেরকেই কি লাগবে? ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন লাগবে। ঠিক আছে, সো ভেরি সিম্পল। যারা সেকেন্ড শিডিউলে বর্ণিত, সেকেন্ড স্কেডিউল বা শিডিউল বা তফসিল যেটা বলি, দ্বিতীয় তফসিলে যারা আছেন ওই পণ্য বা সেবা সমূহ নিয়ে যারা বিজনেস করবেন
ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে, টেন্ডারে পার্টিসিপেট করতে ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করতে ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে, ভ্যাট এজেন্ট নিয়োগ করতে ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে, ফরেন কোন অর্গানাইজেশনের বিজনেসের জন্য বাংলাদেশে কোনো ব্রাঞ্চ অফিস খুললে বা প্রজেক্ট অফিস খুলতে চাইলে তাদেরও ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে। এরপরে ইপিজেড এর মতো কোথাও বা বোর্ড যে জায়গাগুলোকে মেনশন করে দেয় বা নির্ধারণ করে দেয় সেগুলাও। তো আমরা দেখলাম সেকশন 4 কি পড়লাম এখানে, ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন কাদের লাগবে, ম্যান্ডেটরি ভ্যাট রেজিস্ট্রেশন কাদের লাগবে আমরা এটা দেখলাম। ওকে, এখন আসেন সেকশন 5। সেকশন 5 কি বলছে, সেকশন 5 এটা হচ্ছে রেজিস্ট্রেশন। আচ্ছা, রেজিস্ট্রেশন এখানে মিন করছে যে আমরা সেন্ট্রাল রেজিস্ট্রেশন কখন নিব, ইউনিট রেজিস্ট্রেশন কখন নিব, এবং কোন ক্ষেত্রে স্পেশালি আমরা প্রথমে স্পেশাল যেটা বলে থাকি, স্পেশাল যেই ক্লজটা আছে সেটা আমরা আগে জেনে নিই। স্পেশাল ক্লজটা হচ্ছে টোবাকো বিজনেসের ক্ষেত্রে যারা টোবাকো রিলেটেড বিজনেস করে, উৎপাদন করে বা বিজনেস করে তাদের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল রেজিস্ট্রেশন প্রযোজ্য নয়, সেকশন 5টা প্রযোজ্য নয়। এটা এখানে প্রথমেই যেটা মানে যে ক্লজটা আপনাকে জানা থাকতে হবে এক্সেপশনাল হিসাবে সেটা আমরা জেনে নিলাম। রিলেটেড টু টোবাকো মানে টোবাকোর সাথে রিলেটেড কোনো পণ্য যদি আমরা উৎপাদন করি বা বিক্রি করি বা এর সাথে বিজনেসে সংযুক্ত থাকি তাহলে আমাদের ইউনিট রেজিস্ট্রেশন লাগবে, সেন্ট্রাল রেজিস্ট্রেশনে কাজ হবে না। আচ্ছা, এটা হলো এক্সেপশন ফর সেকশন 5। আচ্ছা, এখন আমরা দেখি সেন্ট্রাল রেজিস্ট্রেশন কখন লাগবে, কার লাগবে। When identical বা similar goods or services are supplied from different locations. ডিফারেন্ট লোকেশন থেকে আমাদের বিজনেস যদি এমন হয়, আমি পণ্য যেটাই বিক্রি করি, আমরা কিন্তু গত ক্লাসে আইডেন্টিক্যাল পণ্য এবং সিমিলার পণ্য পড়েছিলাম, মনে আছে নাকি আবার বলবো? হ্যালো। ম্যাম আরেকটু বললে ভালো হয়। আচ্ছা, আইডেন্টিক্যাল পণ্য হচ্ছে আমি বলেছিলাম যদি আমি মনে করেন যে শুধু শাহ সিমেন্টের ডিলার, আমি শাহ সিমেন্ট বিক্রি করি, আর কোন সিমেন্ট আমার আমার দোকানে নাই, তার মানে এটা একটা আইডেন্টিক্যাল পণ্য বিক্রি করে আমি শাহ সিমেন্টের ডিলার। ওকে, এখন আসেন, আমার সিমেন্টের দোকান আছে, আমি শাহ সিমেন্ট বিক্রি করি, আমি 7 রিং বিক্রি করি, আমি আরো আরো মার্কেটে যা যা সিমেন্ট, যত যত রকমের সিমেন্ট পাওয়া যায় সব ধরনের সব কোম্পানির সিমেন্টই আমি বিক্রি করি। তাহলে এটা হলো সিমিলার, মানে প্রোডাক্টটা সিমিলার, এটাও সিমেন্ট ওটাও সিমেন্ট, কিন্তু এটা হলো শাহ সিমেন্ট ওটা হলো 7 রিং সিমেন্ট, আরো দুই একটার নাম বলেন এরকম, ঠিক আছে। তো কিন্তু আমি যদি এমন হয় যে আমি শাহ সিমেন্টই বিক্রি করি আর কোনো সিমেন্ট আমার দোকানে পাবে না, কারণ আমি শাহ সিমেন্টের ডিলার, আচ্ছা তাহলে আমি আইডেন্টিক্যাল পণ্য বিক্রি করছি। আর আমি যদি আমার দোকানে শাহ সিমেন্টও আছে, 7 রিং সিমেন্টও আছে, আরো কোনো অন্য কোনো কোম্পানিরও সিমেন্ট আছে, সুতরাং আমি কি করি, আমি সিমিলার পণ্য বিক্রি করি, দ্যাট ইজ আমি সিমেন্ট বিক্রি করি বিভিন্ন কোম্পানির। ফাইন, ঠিক আছে। জি ম্যাডাম, যদি এখানে একটা কোম্পানিটা বিক্রি করি তাহলে তাহলে কি আইডেন্টিফিকেশন হবে না? হ্যাঁ, আইডেন্টিফিক মানে একটা কোম্পানি মিনস, জি জি ম্যাডাম। একটা কোম্পানির বলতে আমি একটা আইডেন্টিক্যাল পণ্য বিক্রি করছি। জি ম্যাডাম, থ্যাংকস ম্যাডাম। হ্যাঁ, আচ্ছা এখন আসেন যখন আমি আইডেন্টিক্যাল পণ্য বিক্রি করি অথবা সিমিলার পণ্য বিক্রি করি, হ্যাঁ,
যেটাই করি আমি ডিফারেন্ট লোকেশন থেকে করি। আমার ঢাকায় একটা একটা দোকান আছে, শোরুম যদি বলি, আরেকটা টঙ্গীতে আছে, আরেকটা গাজীপুরে আছে। ঠিক আছে, সো এইরকম যদি হয়, এখন আমার একটা জায়গায় অ্যাকাউন্টস রেডি হয়, আমি আমরা বুঝবো, বিষয়টা বুঝতে হবে সেন্ট্রাল রেজিস্ট্রেশন কখন লাগবে। অর্থাৎ এখানে বলা হবে যে বুকস এবং রেকর্ডস আর মেনটেইন সেন্ট্রালি ইউজিং অটোমেটেড সিস্টেম দ্যাট ইজ সফটওয়্যার বেসড। এখন আমি যদি এখানে একটা এক্সাম্পল বলি, যেমন ধরেন আমাদের এখন যে ব্যাংক কোম্পানিজ গুলো তো সব অনলাইন না, সফটওয়্যার বেসড না। সো আমি যদি বলি পূবালী ব্যাংকের কথা, পূবালী ব্যাংকে ওরা কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি করে ইয়ার এন্ডিং এ, তারা একটা মাত্র অ্যাকাউন্ট তৈরি করে সেন্ট্রালি। অর্থাৎ প্রত্যেকটা সব ব্রাঞ্চেরই, এদের তো মনে করেন 700-800 করে ব্রাঞ্চ থাকে, সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, এই যে 700-800-900 এই ধরনেরই হয়ে থাকে। তো এরা কি করে সেন্ট্রালি বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করে, বুকস এবং রেকর্ডস মিন করছে এখানে অ্যাকাউন্টস থাকে। এখন প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু তাদের হিসাব রাখার জন্য নিজস্ব কিছু আপনার ইয়ে থাকবে, বুকস রেকর্ডস থাকবে। না হলে তারা বিজনেস কিভাবে করবে, তাই না? কতগুলো পণ্য আসলো, কতগুলো সেল হলো, এগুলো তো কিছু থাকবে। কিন্তু যেটা মেন করছে এখানে সেটা হচ্ছে আপনাকে সেন্ট্রালি, আপনার 10টা শোরুম আছে কিন্তু সেন্ট্রালি 10টার একসাথে কনসোলিডেট ভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করে হেড অফিস। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে হবে। আর যদি এমন হয়, এখন আসেন ইউনিট রেজিস্ট্রেশন। যদি এমন হয় যে আমি ডিফারেন্ট পণ্য বিক্রি করি, আইডেন্টিক্যাল পণ্য বা যেটাই পণ্য দুইটাই, আমি যদি বলি ডিফারেন্ট গুডস অর সার্ভিসেস আর সাপ্লাইড ফ্রম ডিফারেন্ট লোকেশন, লোকেশনও ভিন্ন, আপনার পণ্যগুলোও ভিন্ন ভিন্ন। আবার আসেন আইডেন্টিক্যাল অথবা সিমিলার গুডস অথবা সার্ভিসেস আর সাপ্লাইড ফ্রম ডিফারেন্ট লোকেশন, ডিফারেন্ট লোকেশনও ভিন্ন। আপনার এই ক্ষেত্রে আইডেন্টিক্যাল হতে পারে, ডিফারেন্ট পণ্যও হতে পারে। কিন্তু এখানে এক্স্যাক্টলি আমি এটা দেখেছি, দুইটার মধ্যে যে মেইন যে ফ্যাক্টরটা যেটা মনে রাখার জিনিস সেটা হচ্ছে, যখন আপনার বলা হবে যে একটা মাত্র ইয়ার এন্ডিং এ মাত্র একটা একটা অ্যাকাউন্ট তৈরি হবে সবগুলো ইউনিটের জন্য, একটা সেন্ট্রালি কনসলিডেট করে একটা অ্যাকাউন্ট তৈরি হবে ইয়ার এন্ডিং এ, এবং ওই অ্যাকাউন্টসটাকে অডিট করানো হবে এক্সটার্নাল অডিটর দিয়ে। ঠিক আছে, যখনই আপনার এইটা হবে, এই ক্রাইটেরিয়াটা যখনই মিট করবে যে সেন্ট্রালি একটা জায়গা থেকে ইয়ার এন্ডিং এ অ্যাকাউন্টস একটা তৈরি হবে, ওই অ্যাকাউন্টসটা অডিট করা হবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে এখানে বুকস এন্ড রেকর্ডস আর kept at separate লোকেশন, মানে বুকস এন্ড রেকর্ডস আর মেনটেন সেন্ট্রালি। যখন মেনটেন হবে সেন্ট্রালি এবং অটোমেটেড সিস্টেম সফটওয়্যার বেসড হবে, তখন তারা কি করবে? ওইটাই অডিট করাবে। ঠিক আছে, তখন তারা সেন্ট্রালি রেজিস্ট্রেশন নিবে, মানে একটা সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিবে। আমরা পড়ছি কিন্তু কিসের রেজিস্ট্রেশন? ভ্যাট এর রেজিস্ট্রেশন। আচ্ছা, এবার আসেন, আমার বাংলাদেশে 10টা-15টা শোরুম আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে। তার মধ্যে প্রত্যেকটা শোরুমের আলাদা আলাদা ভাবে অ্যাকাউন্টস রেডি করা হয়, অ্যাকাউন্টস তৈরি করা হয়, ইয়ার এন্ডিং অ্যাকাউন্টস কে মিন করা হচ্ছে। এখানে বলা হচ্ছে বুকস এন্ড রেকর্ডস, কিন্তু এর মিনিংটা হচ্ছে অ্যাকাউন্টস তৈরি করা। ঠিক আছে, যখন সেপারেট লোকেশন থাকবে, সেপারেট বুকস অফ অ্যাকাউন্টস মেনটেইন হবে, দ্যাট ইজ ইয়ার এন্ডিং এ অ্যাকাউন্টসটা সেপারেটলি তৈরি হবে, সেপারেটলি অডিটেড হবে, তখন কি হবে? এটাকে ইউনিট রেজিস্ট্রেশন নিতে হবে। এটাই হলো মোদ্দা কথা। এরপরে আসেন different goods or services supplied from a single location to be under one registration. এটা একটা সিম্পল জিনিস, এটাতে খুব বেশি বোঝার কিছু নেই। আরেকটা বোঝার যে বিষয় আছে এখানে, ফর ইন্টার ট্রান্সফার, দেখেন ট্রান্সফার অফ গুডস অর সার্ভিসেস বিটুইন ওয়ান ইউনিট টু অ্যানাদার ইউনিট বাই এ সেন্ট্রালি রেজিস্টার্ড পারসন উইল নট বি কনসিডার্ড অ্যাজ সাপ্লাই। একটা কোম্পানি তার সেন্ট্রাল রেজিস্ট্রেশন আছে, তার বিভিন্ন ব্রাঞ্চ আছে, গাজীপুর ব্রাঞ্চ থেকে তারা ঢাকা ব্রাঞ্চে পণ্য নিয়ে আসবে, এই যে ইন্টার ট্রান্সফার হলো, এইটা কিন্তু
সাপ্লাই হিসাবে কনসিডার করা হবে না, অর্থাৎ এইটা ভ্যাটেবল নয়, ভ্যাট পরিশোধ করতে হবে না। ঠিক আছে, এই কথাটাই দ্বিতীয় লাইনে, যেটা দ্বিতীয় প্যারাতে যেটা বলা আছে, ইন্টারনাল ট্রানজেকশন উইল নট রেজাল্ট আউটপুট ভ্যাট লাইবিলিটি অ্যান্ড ইনপুট ভ্যাট। এই যে সেন্ট্রাল রেজিস্ট্রেশন আছে, কোনো কোম্পানি যখন সেন্ট্রালি রেজিস্টার্ড হয়, এই কোম্পানির ক্ষেত্রে দুইটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ থেকে ওই ব্রাঞ্চে বা এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে যখন পণ্য বা সেবা সমূহ ইন্টার ট্রান্সফার হয়, এই ক্ষেত্রে কোনো ভ্যাট লাগবে না। দ্যাট ইজ, এটা ভ্যাট আউটপুট ভ্যাট লায়াবিলিটি তৈরি হবে না। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম রেজিস্ট্রেশন সেকশন 5। এখানে এক্সেপশনাল যেটা টোবাকো রিলেটেড যে গুডস গুলা আছে, এগুলা কিন্তু আপনার এই সেকশন প্রযোজ্য নয়। ওদের কিন্তু আরেকটা একদম স্পেসিফিক সেকশন আছে এই টোবাকো রিলেটেড পণ্য, ওদের প্রত্যেকটা ইউনিটের জন্য, প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য আপনার রেজিস্ট্রেশন লাগবে। মনে রাখবেন টোবাকো, এবং এইটার রেজিস্ট্রেশন, এইটার যে সেকশনটা আমরা এটা পরে পড়বো। সো সেকশন 5 টোবাকো রিলেটেড পণ্যের জন্য প্রযোজ্য নয়, মনে থাকবে আমাদের। জি ম্যাডাম, ক্লিয়ার ম্যাডাম। ওকে, তো আমার মনে হয় আমরা মুভ করি। আচ্ছা, অনলাইন ভ্যাট সার্ভিস। অনলাইনে আমরা ভ্যাট এনবিআর থেকে, দ্যাট ইজ অনলাইনে ভ্যাটের কি কি সার্ভিস আমরা নিতে পারি। নাম্বার 1 হচ্ছে আমরা অনলাইনে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে পারি, অথবা টার্নওভার ট্যাক্সের রেজিস্ট্রেশন এনলিস্টমেন্ট আমরা নিতে পারি। এরপরে হচ্ছে আমরা ভ্যাটের বা টার্নওভার ট্যাক্সের রিটার্ন সাবমিট করতে পারি। এখন আমরা জানি যে আমরা ডিজিটাল হয়ে যাচ্ছি সব ক্ষেত্রেই, তো আমরা আগে সবই আমরা ম্যানুয়ালি করতাম, তো আস্তে আস্তে আমরা সব মুভ করছি ডিজিটালাইজেশনের দিকে। সো এনবিআর এর যে অনলাইন পোর্টাল আছে, আপনি সেখানে ঢুকে সেখান থেকে আপনার বিজনেস এর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। রেজিস্ট্রেশনের জন্য আপনি যদি থ্রেশহোল্ড, আপনি আপনার টার্নওভার, আপনার যদি এনলিস্টমেন্ট থ্রেশহোল্ডের মধ্যে পড়ে যান, তাহলে সেটার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আপনার প্রতি মাসে যে ভ্যাট রেজিস্ট্রেশন, যারা যারা রেজিস্ট্রেশনের আন্ডারে, তাদের তো প্রতি ইচ মান্থ ইজ এ ট্যাক্স পিরিয়ড। তো প্রতি মাস যে একটা ট্যাক্স পিরিয়ড, এইটা প্রতি মাসের পরবর্তী মাসের 15th অফ দ্য ফলোইং মান্থে আমাদের রিটার্ন সাবমিট করতে হয়। তো এটাও আমরা অনলাইনে করতে পারি। তো আমরা কি কি সার্ভিস নিতে পারি অনলাইন থেকে? রেজিস্ট্রেশন এবং এনলিস্টমেন্ট নিতে পারি এবং রিটার্ন সাবমিট করতে পারি। সো আমরা খুব সহজে এটা দেখে নিলাম। এখানে স্টেপ বাই স্টেপ একটা প্রসেস দেওয়া, এখনকার খুব বেশি একটা কঠিন কিছু না, আমরা সবসময় ইন্টারনেট ব্রাউজিং করতে যাচ্ছি। তো আমরা দেখবেন যে অনলাইনে যখন ভ্যাট এর এনবিআর এর ওয়েবসাইটে ঢুকলেই আপনি দেখবেন এটা সাইন আপ করতে হবে যে এনবিআর, এনবিআর এর এই আপনার এই অ্যাড্রেসে ঢুকলেই আপনার একটা আইডি এবং পাসওয়ার্ড ওভার ইমেইলের সাইন আপ করবেন, দেন একটা আইডি এবং পাসওয়ার্ড ওভার ইমেইলে এটা আপনি পেয়ে যাবেন। ওখানে কিছু ইনফরমেশন দিতে হবে, দেন লগ ইন করবেন বাই দ্য আইডি এবং পাসওয়ার্ড। এরপরে নতুন রেজিস্ট্রেশন হবে। নতুন রেজিস্ট্রেশন নেবেন নাকি রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন মিন করছে আগের অনুযায়ী যদি কারো রেজিস্ট্রেশন থেকে থাকে, তাহলে সেটা থেকে আপনি কনভার্ট হবেন এখনকার আইন অনুযায়ী। আগেরটা একটু ভিন্ন ছিল। হ্যাঁ, সো এখনকার আইন অনুযায়ী যেহেতু আপনি রেজিস্ট্রেশনে যাবেন, তো যেই অপশন আপনার প্রয়োজন আপনি সেটাতে ক্লিক করবেন। এরপরে ফিল করবেন রিকোয়ারমেন্ট এবং আপলোড করবেন রিকোয়ার্ড ডকুমেন্ট। রিকোয়ারমেন্ট মিনস আপনার এর মধ্যে অনেক ইনফরমেশন চাইবে, ইনফরমেশন গুলো স্টেপ বাই স্টেপ আপনি ফিল আপ করলে দেন আপনার রিকোয়ার্ড ডকুমেন্ট লাগবে। ডকুমেন্ট গুলো যখন আপনি আপলোড করে দিবেন, দেন আপনাকে রেজিস্ট্রেশন প্রসেস এটা ফলো করে দেন আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার সহ একটা ভ্যাট রেজিস্ট্রেশন একটা সার্টিফিকেট আপনাকে দিবে। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা জানা দরকার, ওইটা রেজিস্ট্রেশন প্রসেসটা এক্স্যাক্টলি অনলাইনে আপনারা জানেন যে প্রত্যেকটা জিনিসেরই অনলাইনে স্টেপ বাই স্টেপ কিভাবে যেতে হয়, ওটা গেলেই বোঝা যায়। এটা আমরা পারবো সবাই। এরপরে আমাদের জানার যে বিষয়টা, এখানে আমাদের কি কি ডকুমেন্ট আমাদের লাগবে।
আচ্ছা, কি কি ডকুমেন্ট লাগবে ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য? আমার থ্রেশহোল্ড, যদি আমি থ্রেশহোল্ডের মধ্যে পড়ে যাই, অথবা আমি যদি এমন বিজনেস করি যেটা আমার ম্যান্ডেটরি রেজিস্ট্রেশনের আন্ডারে, অধীনে, আমি সেকশন 4 এর অধীনে যদি পড়ে যায় আমার বিজনেসটা, তাহলেও আমাকে দ্যাট রেজিস্ট্রেশন, যেটা ম্যান্ডেটরি করতে হবে, সেটা থ্রেশহোল্ডের মধ্যে পড়ুক আর নাই পড়ুক। আর নর্মাল থ্রেশহোল্ডের মধ্যে পড়লেও তো আমার লাগবে। তাহলে কি কি ডকুমেন্ট আমার লাগবে? ট্রেড লাইসেন্স লাগবে, অর্থাৎ আমি যে বিজনেস করছি বিজনেসের লাইসেন্স লাগবে। তিন তিন লাগবে, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এগুলো লাগবে। বিজনেস অ্যাড্রেস লাগবে, বিজনেস ইমেইল এবং মোবাইল নাম্বার, যেটা বিজনেসের। হ্যাঁ, এরপরে নেম অফ ডিরেক্টর, এনআইডি বা পাসপোর্ট লাগবে। কোম্পানি বা বিজনেস প্রতিষ্ঠানের যে ডিরেক্টর আছেন তাদের ইনফরমেশন লাগবে। হ্যাঁ, এনআইডি বা পাসপোর্ট লাগবে। আচ্ছা, এখন কি আজান পড়ছে? ইয়েস মিস। হ্যাঁ, আমার মনে হয় আমার এখানে আজান হচ্ছে, তো আমরা একটু আজানের মধ্যে একটু অফ থাকি। হ্যাঁ, আজান শেষ হলেই চলে আসবো আমরা। ইয়েস ম্যাম। হ্যালো। জি ম্যাডাম, ইউ শোনা ক্যান যাচ্ছে না। স্টার্ট। জি ওকে, ম্যাম। এরপরে আমরা যেটা দেখছিলাম, ডিরেক্টরদের কি লাগবে? তাদের নাম এবং পাসপোর্ট বা এনআইডি লাগবে। ইনকর্পোরেশন নাম্বার অফ লিস্টেড কোম্পানি। এরপরে আইআরসি বা ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইআরসি বা এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এটা এক্স্যাক্টলি বিষয়টা হচ্ছে, আমি যদি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করি তাহলে আমার লাগবে, অর্থাৎ যেই সব বিজনেস এর ক্ষেত্রেই কিন্তু এই প্রত্যেকটা ডকুমেন্ট লাগবে না। এখন আপনার বিজনেস যেটা হবে আপনার সেই অনুযায়ী দিতে হবে। এখানে লিস্টটা হচ্ছে অ্যাজ এ হোল। ঠিক আছে, এখন লে আউট প্ল্যান ইন 1 পেজ ফর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তা আমি যদি ম্যানুফ্যাকচার না করি আমার কিন্তু এটা লাগবে না। ওকে, যদি আমি ম্যানুফ্যাকচারিং বিজনেস না করি দেন আই নিড নট দিস ওয়ান। এরপরে লিস্ট অফ অল সেল সেন্টার, ফুল অ্যাড্রেস, ইকুইপমেন্ট, মেশিনারি, এটসেট্রা। তো আমার যদি অল সেল সেন্টার বলছে, আমার যদি সেল সেন্টার, আমি শুধু ম্যানুফ্যাকচার করি আর আপনার মার্কেটে সেল করে দেয়, তাহলে তো আমার সব সেল সেন্টার এরকম, আমার তো কোনো আলাদা আলাদা সেল সেন্টারই নাই। তো যার যেটা লাগবে। ঠিক আছে, এখানে লিস্টটা হচ্ছে কমপ্লিট। এখন যেই বিজনেসের ক্ষেত্রে যেটা প্রযোজ্য আমরা সেটা ইউজ করব। আমি যদি ইম্পোর্ট এক্সপোর্টে বিজনেস করি তাহলে আমার আইআরসি এবং ইআরসি লাগবে। আর আমি যদি ম্যানুফ্যাকচারিং করি দেন আমার এইটা লাগবে। ঠিক আছে, সো এটা একটা কমপ্লিট লিস্ট। এখান থেকে যে বিজনেস করি, কিছু আছে কমন যেটা প্রত্যেকটা বিজনেসের জন্য লাগবে, কিছু হচ্ছে অপশনাল। আমি যদি ওই বিজনেস করি তো ওইটা লাগবে, আর না করলে লাগবে না। দ্যাটস অল। সো এই হচ্ছে আমাদের লিস্ট। এই ডকুমেন্ট গুলো আমরা আপলোড করতে হবে কোথায়? এনবিআর এ। যখন আমি রেজিস্ট্রেশন নিব, রেজিস্ট্রেশন নেওয়ার স্টেপ বাই স্টেপ ইনফরমেশন গুলো ফিল আপ করলে ফর্মের, দেন এই রিকোয়ার্ড ডকুমেন্ট গুলো আপলোড করলে কি হবে, আমাদের রেজিস্ট্রেশন একটা সার্টিফিকেট দিয়ে দিবে, যেটার মধ্যে বিন থাকবে। বিন হচ্ছে কি? বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। একটা বিজনেস ট্যাক্সের যেমন পিন থাকে, এই ভ্যাটের জন্য পিন থাকে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার সম্বলিত একটা সার্টিফিকেট আমাদেরকে দিবে। কে দিবে? এনবিআর দিবে। আচ্ছা, এখন আসেন একটা ছোট্ট ম্যাপ করে নেই, আমরা দেখে নিই। আমরা ডেফিনেশনে পড়েছিলাম ট্যাক্স ফ্র্যাকশন, মনে আছে? ডেফিনেশন পড়েছিলাম গত ক্লাসে, সেখানে আমরা পড়েছিলাম ট্যাক্স ফ্র্যাকশন ইকুয়াল টু আর বাই 100 প্লাস আর। এখানে আর হচ্ছে রেট। কিসের রেট? ভ্যাটের রেট। সো ছোট্ট একটা যদি কনসিডারেশন বা ইনভয়েস, ট্যাক্স ইনভয়েস ভ্যালু এগেনস্ট সাপ্লাই ইজ 100 এবং ভ্যাট হচ্ছে 15%। এই যে কনসিডারেশনের এগেনস্টে যে ভ্যালুটা, যেই ইনফরমেশন গুলো আছে, এখানে সাপ্লাই এর ভ্যালু আছে 100 টাকা এবং তার মধ্যে ভ্যাট আছে 15%। তাহলে ট্যাক্স ফ্র্যাকশনটা আমরা প্রথমে বের করে নিব। ট্যাক্স ফ্র্যাকশন আমরা কিন্তু ডেফিনেশনে পড়েছিলাম, ট্যাক্স ফ্র্যাকশন ইকুয়াল টু কি? আর ডিভাইডেড বাই 100 প্লাস আর। সো আমাদের 15% ভ্যাট রেট আছে এখানে, 15% বাই 100 প্লাস 15%। এখান থেকে ফ্র্যাকশন, এই দেখছেন এই ফ্র্যাকশনটা বের হলো, এটাকে বলা হবে ট্যাক্স ফ্র্যাকশন। এবার আসেন ভ্যালু। ভ্যালু ইকুয়াল টু কি? কনসিডারেশন মাইনাস কনসিডারেশন ইন্টু ট্যাক্স ফ্র্যাকশন।
অর্থাৎ এই যে এই ফ্র্যাকশনটা বের করেছে এটাই এখানে দিলে হবে। এইটাই এখানে আমরা নিয়ে আসবো ট্যাক্স ফ্র্যাকশন যেটা বের করেছি। তো কনসিডারেশন হচ্ছে এখানে বলা আছে কনসিডারেশন, এখানে যদি আমরা হান্ড্রেড, আমাদের এখানে বলা আছে 100 মাইনাস 100 ইন্টু ট্যাক্স ফ্র্যাকশনটা দিলে দেন এই যে 86.96 আসে। অর্থাৎ এখানে হচ্ছে এই যে 100 এর মধ্যে, এই 100 এর মধ্যে আমার এই 13.04 এইটা হচ্ছে আমার কি ভ্যাট, আর এই 86.96 হচ্ছে 86.96 হচ্ছে ভ্যালু। 86.96 যদি 100টা টোটাল 100 যদি কনসিডারেশন হয়, তা আমরা জানি কনসিডারেশনের ভিতরে কি থাকে, কনসিডারেশনের ভিতরে পণ্যের ভ্যালু থাকবে, মূল্য থাকবে প্লাস ভ্যাট থাকবে। সো এইখানে 100 টাকা হচ্ছে এটা টোটাল কনসিডারেশন, ইনভয়েস প্রাইস, মানে এটা ইনভয়েস প্রাইস হলো এটা। ঠিক আছে, ইনভয়েস ভ্যালু যদি হয় 100 টাকা, তাহলে এটার ভিতরেই কিন্তু আমার 15% ভ্যাটও আছে, আবার এটা পণ্যের ভ্যালুটাও আছে। খুবই সিম্পল, আমরা কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে, না হলে ভুলে যাব হ্যাঁ যে কিভাবে করা হলো। সো এইটা এখানে 100 এর মধ্যে আমরা প্রথমে ফ্র্যাকশনটা বের করে নিলাম, ফ্র্যাকশন তো আর বাই 100 প্লাস আর। হ্যাঁ, এটা থেকে আমরা ট্যাক্স ফ্র্যাকশনটা বের করবো। এরপরে আমরা ভ্যালু বের করতে চাচ্ছি। ভ্যালুটা কি, যেটা হচ্ছে ভ্যালুটা হচ্ছে এই যে এইটার মধ্যে, এই 100 টাকার মধ্যে আমার পণ্যের ভ্যালু আছে প্লাস ভ্যাট আছে, দুইটা আছে। সো একটা বের করলে আরেকটা অটোমেটিক্যালি বের হয়ে যাবে। সো আমরা প্রথমে ভ্যালুটা বের করে নেই। প্রথমে যদি ভ্যালুটা বের করে নেই তাহলে 100 মাইনাস এটার ভিতরে থাকবে এই কনসিডারেশন ইনটু ট্যাক্স ফ্র্যাকশন। কনসিডারেশন ইনটু ট্যাক্স ফ্র্যাকশন থেকে আমরা পেয়ে যাব এই যেটা দেখেন 13.04, এখান থেকে কিন্তু চলে আসছে, তারপরে আলাদাভাবে আবার বের করা হয়েছে এখানে, এখান থেকে দুইটাই বের হয়ে যায়। ট্যাক্স কত আর এটার ভ্যালুটা কত ছিল, টোটাল কনসিডারেশন ভিতরে আপনার পণ্যের ভ্যালুটা ছিল 86.96 এবং 13.04 হচ্ছে আমার ট্যাক্স বা ভ্যাট। সো আবার যদি আমি ভ্যাট কত সেটা যদি বের করতে চাই, তাহলে কি কনসিডারেশন ইনটু ট্যাক্স ফ্র্যাকশন, কনসিডারেশন ইনটু ট্যাক্স ফ্র্যাকশন দিলে আপনার এখানে অটোমেটিক্যালি ভ্যাটটা বের হয়ে যাচ্ছে। সো এই ছোট্ট একটা জিনিস, তো কনসিডারেশন ইনটু ট্যাক্স ফ্র্যাকশন তো আমরা পেয়ে গেলাম। তো এখন আপনারা এটা কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে। আমি ম্যাম ফাইলটা কিছুক্ষণের মধ্যেই আপনাদের আমি ইতেই দিয়ে দেই। ম্যাডাম ট্যাক্স ইনভয়েস ভ্যালু যেটা আমরা বলেন, একটু বলেন, 100, শোনা যাচ্ছে? জি ম্যাডাম, ট্যাক্স ইনভয়েস ভ্যালু যেটা আমরা 100 পেলাম, যেটা আমাদের প্রশ্নে প্রশ্নে দেওয়া আছে ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ, ট্যাক্স ইনভয়েস ভ্যালু। আমি ঠিক বুঝতেছি না, আপনার ভয়েসটা অনেক লো কেন? আরেকটু ম্যাম আরেকটু ট্যাক্স, ইয়ে ম্যাম, জোরে বলেন। হ্যাঁ ম্যাডাম, ট্যাক্স ইনভয়েস ভ্যালু হ্যাঁ 100, হ্যাঁ ম্যাম এটার উপর যদি 15% ভ্যাট থাকে ম্যাডাম, তাহলে তো আমাদের সাধারণ ক্যালকুলেশনে আসছে হচ্ছে ম্যাম 85%, না না হচ্ছে না কি। না না, এটা ওইটা ধরলে হবে না। ট্যাক্স ফ্র্যাকশন করবে একটু, এইটা বুঝতে হবে, ওইটা ধরলে ভুল হয়, অনেকেই এটা বুঝতে পারে না। ট্যাক্স ফ্র্যাকশনটা দেখেন, ট্যাক্স ফ্র্যাকশনটা বের করে নিতে হবে। এখানে তো আপনার বলে দিছে কনসিডারেশনের মধ্যে তো আপনার ট্যাক্স প্লাস ভ্যাট দুইটাই ইনক্লুডেড থাকে। দুইটাই থাকে, ভ্যালু মানে পণ্যের ভ্যালু, মূল্য এবং ট্যাক্স দুইটাই থাকবে। এটা এটা কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু আমরা অনেকেই কিন্তু খুব সহজে বুঝে নেই যে 15% মানে 15 টাকা আর ওখানে থাকবে 85 টাকা, দ্যাটস অল। কিন্তু না, ওইটা কিন্তু অনেকেই এটা বুঝতে পারে না, সিম্পল ভাবে ওইটা ধরে নেয়। কিন্তু এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্রথমে ট্যাক্স ফ্র্যাকশনটা বের করে নিতে হবে। এখন এই জায়গাটা যদি এই অ্যামাউন্টটা যদি চেঞ্জ হয়, এটা 100 থেকে
100 দেখে আপনার ওই 85 এবং 15 মনে হচ্ছে। এখানে যদি 100 না থাকতো দেন আপনি কি করতেন? সরাসরি পার্সেন্টেজ চার্জ করে দিতেন? নো, হবে না, আপনাকে ট্যাক্স ফ্র্যাকশন বের করে নিতে হবে। এই যে দেখেন ট্যাক্স ফ্র্যাকশনটা কিভাবে বের করবেন। এই যে এখানে যে আপনার ইনভয়েস প্রাইসটা আছে, এটা যদি আপনার এমন হতো যে 170 টাকা, জি ম্যাম, সাপোজ, হতেই পারতো। হ্যাঁ, তখন কি হতো? তাহলে আপনাকে ট্যাক্স ফ্র্যাকশনটা, সিম্পল কথা হচ্ছে আপনাকে ট্যাক্স ফ্র্যাকশন বের করে নিতে হবে। আর ট্যাক্স ফ্র্যাকশনের আমরা ডেফিনেশনের দিন আমরা পড়েছি, এটা হচ্ছে ফর্মুলা, ট্যাক্স ফ্র্যাকশনের ফর্মুলা। ঠিক আছে, এই ফ্র্যাকশন জি আগে ম্যাম। বের করে নিতে হবে, এরপরে আপনি ইজিলি এটা বের করতে পারবেন, এটাও বের করতে পারবেন। এটার ভিতরে যেহেতু আপনার দুইটাই আছে, তাহলে আপনাকে যদি বলে যে তাহলে ভ্যাটের অ্যামাউন্টটা কত, এখানের ভিতরে ট্যাক্সের অ্যামাউন্টটা কত, আপনি এটা যখন প্র্যাকটিস করবেন এখানে 170 ধরে নেবেন বা 180 বা ফিগারটা আপনি আপনি ধরে নেন 1800, হ্যাঁ 1800। আপনি কয়েকটা এটা প্র্যাকটিস করবেন সবাই, ছোট ছোট জি ম্যাম। এই ধরনের ইয়ে পরীক্ষায় আসতে পারে কিন্তু। কারণ ওকে যেহেতু ম্যাম। আমরা মাল্টিপল চয়েস এক্সামে বসছি, সুতরাং আমরা এই ধরনের জিনিসগুলো খুঁটিনাটি সবকিছু আমাদের জানতে হবে। ঠিক আছে, সো আমরা স্কিপ করি এটা, আমাদের কিন্তু ওকে আরো ম্যাম। অনেক পড়াশোনা রয়ে গেছে। আচ্ছা, সেকশন 7 পড়বো আমরা এখন। সেকশন 7 হচ্ছে পাবলিকেশন এবং প্রিজার্ভেশন অফ এ লিস্ট রেজিস্টার্ড পারসন। এটা হলো সেকশন 7, হচ্ছে এনবিআর এর কাজ। এনবিআর কি করবে? এনবিআর কি করবে? দ্য বোর্ড শ্যাল ফ্রম টাইম টু টাইম, মানে সময়ে সময়ে তারা কি করবে, এনবিআর কি করবে, তৈরি করবে, প্রিপেয়ার করবে একটা লিস্ট অফ রেজিস্টার্ড পারসনস এন্ড পাবলিশ করবে, এটা সার্কুলেট করবে, প্রিজার্ভ করবে। অর্থাৎ এনবিআর কি করবে, একটা সময় সময় তারা সময় পরে পরে নির্দিষ্ট সময় পরে পরে তারা ভ্যাটের যারা রেজিস্টার্ড পারসন আছে আমাদের দেশে তাদের একটা লিস্ট তৈরি করবে এবং এটা পাবলিশ করবে, সার্কুলেট করবে। এখন ম্যাডাম, আমি ম্যাডাম একটু জানতে চাচ্ছিলাম। আর জি, no person whose name is not included in the published list shall be considered a registered person, মানে কাউকে আপনার রেজিস্টার কখনোই মনে করা যাবে না যদি ওই লিস্টের মধ্যে তার নামটা না থাকে। ঠিক আছে, এরপরে আসেন, every person whose name is included in such list, এভরি পারসন যার নাম ওই লিস্টের মধ্যে ইনক্লুড করা আছে অবশ্যই ট্রিটেড, তাদেরকে ট্রিট করা হবে অ্যাজ এ পারসন রেজিস্টার্ড আন্ডার অ্যাক্ট, এবং তার যা নিয়ম কানুন আছে প্রত্যেক মাসের পরে আপনার রিটার্ন জমা দিতে হবে ফলোইং মান্থের 15 এর মধ্যে, মানে যা যা রুলস আছে প্রত্যেকটা বিষয় তাকে মেনে চলতে হবে। এটা কিন্তু এই লিস্টটা কখনোই ভুল বুঝবেন না, এটা হচ্ছে সেকশন 7 কার জন্য? এনবিআর এর জন্য, কিন্তু আমরাও জেনে রাখলাম। এনবিআর তার নিজস্ব পদ্ধতিতে তারা নিজেরা কি করবে, এনবিআর তার টাইম টু টাইম সময় সময় নির্দিষ্ট টাইম পরে পরে তারা তাদের একটা লিস্ট আপডেট করবে, একটা লিস্ট সার্কুলেট করবে, পাবলিশ করবে এবং এটা প্রিজার্ভ করবে। হ্যাঁ, আবার এই লিস্টের মধ্যে যাদের নাম নাই সে কখনোই ভ্যাট রেজিস্টার্ড পারসন বা বিজনেস প্রতিষ্ঠান হবে না। আর যেই লোকের নামের ভিতরে আছে সে অবশ্যই ভ্যাটের আইনের অধীনে যা যা বিষয় আছে এগুলো তার মেনে চলতে হবে। আচ্ছা, এখন আসেন ভলেন্টারি রেজিস্ট্রেশন। ভলেন্টারি রেজিস্ট্রেশন হচ্ছে আমি কিন্তু সেকশন 4 এর অধীনে পড়ি না, অর্থাৎ আমার ভলেন্টারি কি বলে ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন যে যে ক্ষেত্রে আছে আমি সেইগুলোর মধ্যে পড়ি না, আমার বিজনেস সেকশন 4 এর আন্ডারে নয়। তাহলে তারপরে আমি থ্রেশহোল্ডের মধ্যেও পড়ি না, তাহলে আমি কি করব, আমি আমার ম্যান্ডেটরিলি ভলেন্টারি আমি ইচ্ছা করে আমি চাইবো যে আমি রেজিস্ট্রেশন নিব। এখন কোশ্চেন আসে যে কেন আমি ব্যাট রেজিস্ট্রেশন নিব, এইটার জবাবটা আমি একটু পরে দিচ্ছি, আগে এই সেকশনটা পড়ে নেই। সেকশন বলছে, সেকশন 8 হচ্ছে ভলেন্টারি ভ্যাট রেজিস্ট্রেশন। সেকশন 8 হচ্ছে ভলেন্টারি ভ্যাট রেজিস্ট্রেশন। আচ্ছা, এনি পারসন যে কোনো লোক যে কি করে, মেকিং এ ট্যাক্সেবল সাপ্লাই ইন দ্য প্রসেস অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস আর নট রিকোয়ার্ড টু বি রেজিস্টার্ড। অর্থাৎ
ইকোনমিক অ্যাক্টিভিটি আমরা সেকশন 2 তে পড়ে এসেছি, 2(6) ইকোনমিক অ্যাক্টিভিটি, এটার মধ্যে তাকে সে পড়ে যায়, কিন্তু তার কিন্তু থ্রেশহোল্ডটা ওর 3 কোটির উপরে উঠে নাই। কিন্তু সে কি করতে পারে, মে ভলেন্টারিলি মেক অ্যাপ্লিকেশন। কার কাছে? কনসার্ন ভ্যাট অফিসারের কাছে। ভ্যাট অফিসারের কাছে কি করতে পারে, অ্যাপ্লিকেশন করতে পারে ভলেন্টারিলি। সে কিন্তু সেকশন 4 এর অধীনে পড়ছে না এবং সে কিন্তু থ্রেশহোল্ডের মধ্যেও পড়ে না, তারপরেও সে ভলেন্টারিলি কি করতে পারে, অ্যাপ্লিকেশন করতে পারে যে হ্যাঁ আমি ভ্যাট রেজিস্ট্রেশন নিব। আচ্ছা, এরপরে আসি সাবসেকশন 2 তে বলছে ওকে, সো অ্যাপ্লিকেশন করতে পারি আমরা কনসার্ন ভ্যাট অফিসারের কাছে। আমি কিন্তু সেকশন 4 এর অধীনে নই, আমি কিন্তু থ্রেশহোল্ডের মধ্যেও পড়ি না, তারপরেও আমি চাইবো আমি ভ্যাট রেজিস্ট্রেশন নিব, যেটা আমি ভলেন্টারি রেজিস্ট্রেশন বলা হয়, আর এটা সেকশন 8 এ আছে। আমি অ্যাপ্লাই করলাম, দেন কি হবে, দ্য কনসার্ন অফিসার শ্যাল কি করবে, কনসার্ন অফিসার শ্যাল কি করবে, আফটার রেজিস্টারিং সাচ পারসন, আমাকে মানে ওই লোক যে অ্যাপ্লিকেশন করেছে তাকে রেজিস্টার করে নিবে, এবং এটা কি করবে, ইন সাচ টাইম সাচ টার্ম সাচ ম্যানার মে বি প্রেসক্রাইবড। অর্থাৎ এইখানে রুল আছে, রুল 6 এ ডিটেল বলা আছে, ওই রুল ফলো করে ওই টাইমে ওই পদ্ধতিতে ওই ওই কন্ডিশন যেগুলা মেনশন করা আছে এগুলা জেনে বুঝে দেন আমি কি করব, অ্যাপ্লিকেশন করলাম। সাবসেকশন 1 এ, সাবসেকশন 2 তে বলছে যে আমাকে রেজিস্ট্রেশন করে নিবে কে, কনসার্ন ভ্যাট অফিসার। দেন আমাকে কি করবে, ইস্যু করবে একটা ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেটার মধ্যে থাকবে বিন, BIN, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, এই বিন সম্বলিত একটা সার্টিফিকেট আমাকে দিবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে voluntarily registered person shall be obliged to comply with all the obligations under this act. এই আইনের অধীনে যত অব্লিগেশনস আছে, যে প্রত্যেক 15 তারিখের মধ্যে আমি কি করব, আমি রিটার্ন সাবমিট করব, মানে এর বাইরেও যত অব্লিগেশন আছে সব অব্লিগেশন গুলো আমাকে মেনে চলতে হবে যদি আমি ভ্যাট রেজিস্ট্রেশন নেই। আচ্ছা, দ্য পারসন ক্যান নট অ্যাপ্লাই ফর ক্যান্সেলেশন প্রায়র টু 1 year। এখানে একটা বার আছে, একটা বাধা দিয়ে রেখেছে, আমি চাইলেই ভ্যাট রেজিস্ট্রেশন নিব আবার 2 দিন পরে ক্যান্সেল করবো না, এরকম হবে না। আমি ভলেন্টারি রেজিস্টার্ড হইলাম, হয়ে আমাকে আইন অনুযায়ী যা যা অব্লিগেশন আছে প্রত্যেকটা মানতে হবে, এবং মেনে আমাকে 1 বছরের মধ্যে আমি আমার রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করতে পারবো না। 1 বছর গেলে দেন আমি যদি চাই যে না আমি ভ্যাট রেজিস্ট্রেশন রাখবো না, তাহলে ক্যান্সেল করে দিব। এখন কথা হচ্ছে আমি এই যে ভলেন্টারি রেজিস্ট্রেশন কখন নেয় নরমালি, তার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আমি কিন্তু ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়ার জন্য, আমি যদি এনলিস্টেড পারসন হই, আমি মনে করেন কোনো একটা পণ্য উৎপাদন করি, যেটা এটা কোনো একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আমি ম্যানুফ্যাকচার করে থাকি, যেটা এনলিস্টেড, আমি থ্রেশহোল্ডে পড়ি, এনলিস্টমেন্ট আছে আমার, ওইটার জন্য যে ইম্পোর্ট কিনেছে, ইম্পোর্ট মানে কি, উপকরণ কাঁচামাল ক্রয় করেছি, সেখানে আমি 15% ভ্যাট দিয়ে এসেছিলাম, ওই 15% ভ্যাট যে আমি ইম্পোর্ট ট্যাক্স দিয়ে এসেছি ওইটার ক্রেডিটটা আমি নিতে পারবো না যদি আমি এনলিস্টমেন্টে থাকি। কিভাবে দিব, কারণ আমি ওখানে 15% দিয়ে এসেছি, আমার এখানে 4% দিতে হয়। তো এই ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিটটা নেওয়ার জন্য আমরা কি করি, ভ্যাট রেজিস্ট্রেশন নিয়ে থাকি, তাহলে আমার জন্য সুবিধা হবে। না হলে আমি যদি এনলিস্টেড থাকি আমার কিন্তু পণ্যের খরচ বেড়ে যাবে, হ্যাঁ, পণ্যের খরচ বেড়ে যাবে যেহেতু আমি ট্যাক্স ক্রেডিটটা নিতে পারছি না। তো আমরা বুঝলাম সেকশন 8 ভলেন্টারি ভ্যাট রেজিস্ট্রেশন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন সেকশন 9 ক্যান্সেলেশন অফ ভ্যাট রেজিস্ট্রেশন। আমি ভ্যাট রেজিস্ট্রেশন নিয়েছি, আমি থ্রেশহোল্ড অনুযায়ী বা যেভাবেই হোক আমি ভ্যাট রেজিস্ট্রেশন আমি নিয়েছি,
এখন আমার এই ভ্যাট রেজিস্ট্রেশনটা ক্যান্সেল হয়ে যাবে বা করা হবে কখন, কিভাবে, কন্ডিশন গুলা কি? কন্ডিশন গুলা হচ্ছে, নাম্বার ওয়ান, আমি ভ্যাট রেজিস্ট্রেশন করেছিলাম কিন্তু ফেল করেছি ইকোনমিক অ্যাক্টিভিটিতে ফলোইং দ্য রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন নেওয়ার পরে, যেমন ধরেন আমি যদি এমন হই ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করব, করার জন্য আমি রেডি হয়েছি, তখন আমি ভ্যাট রেজিস্ট্রেশন নিলাম, কিন্তু পরে আর আমি বিজনেসটাই করলাম না, তাহলে কি হলো? আমার রেজিস্ট্রেশন তো এটা দরকার নেই, তাহলে আমি কি করব? ক্যান্সেলের জন্য অ্যাপ্লাই করব। এরপরে আমার ইকোনমিক অ্যাক্টিভিটি যেটা আমার ভ্যাট রেজিস্টার ছিল, হ্যাঁ, তো আমি এখন এটা ক্লোজ করে দিয়েছি, আর বিজনেস করব না, এই ক্ষেত্রে কি হবে? ভ্যাট ক্যান্সেলেশন করতে হবে ভ্যাট রেজিস্ট্রেশনটা। আচ্ছা, এরপরে ইকোনমিক অ্যাক্টিভিটি হ্যাজ বিন ডিক্লার্ড অ্যাজ এক্সাম্পটেড। আমি যে পণ্যটা এতদিন ধরে সেল করতাম, উৎপাদন করতাম, বিক্রি করতাম, ওইটা এতদিন এতদিন ধরে এটা হলো ভ্যাটেবল ছিল, অর্থাৎ ভ্যাট দিতে দেওয়া দেওয়া দরকার ছিল আইন অনুযায়ী, কিন্তু এখন এটা ফার্স্ট ক্যাজুয়ালে চলে গেছে, মানে প্রথম তফসিলে এটা ডিক্লার, মানে ওই গভর্নমেন্ট ডিক্লার করে দিচ্ছে যে এই পণ্যটা এখন থেকে এক্সাম্পটেড, তাহলে আমার ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে না। আবার অ্যানুয়াল টার্নওভার, আমার ওই যে অ্যানুয়াল টার্নওভার, এটা দিয়ে কি থ্রেশহোল্ড কি 3 কোটির উপরে থাকতে হবে, আমার ওই অ্যানুয়াল টার্নওভারটা ফল করছে বিলো দ্য লিমিট অফ রেজিস্ট্রেশন ফর 2 consecutive years। দুইটা কনজিকিউটিভ ইয়ারে, পরপর ইয়ারে, কনজিকিউটিভ ইয়ারে আমার অ্যানুয়াল টার্নওভার ফল করেছে, যেটা 3 কোটি টাকার উপরে ছিল, এটা ফল করেছে, সুতরাং আমার কি হবে? ভ্যাট রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করতে হবে। ক্যান্সেলের জন্য আমরা কি করব? অ্যাপ্লাই করতে হবে। সো এই হলো আমাদের কন্ডিশন গুলো, আমরা এগুলো মনে রাখবো, বিকজ এগুলা খুব ইম্পর্টেন্ট, এই সেকশন গুলা অনেক ইম্পর্টেন্ট। ফেল টু কমেন্স ইকোনমিক অ্যাক্টিভিটি, এখন যদি বলে আপনাকে যে আপনার, মানে নর্মালি একটা কোশ্চেন এখানে চলে আসে যে আপনি বিজনেস শুরুই করেন নাই, তার রেজিস্ট্রেশন নিছিলেন কেন? তার মানে হচ্ছে এইটা আপনি সেকশন 4 এর অধীনে ছিলেন। সেকশন 4 কি বলেছিল? সেকশন 4 এই যে ম্যান্ডেটরি, আপনি এইটার যে কোনো একটা করার জন্য আপনি রেডি হয়েছিলেন বা করবেন, পরে আপনি কি করলেন? আর এই বিজনেসটাই করলেন না, দেন আপনাকে কি করতে হবে? এটা ক্যান্সেল করতে হবে না? এরপরে আপনি থ্রেশহোল্ডে ছিলেন, থ্রেশহোল্ডে ছিলেন, যেখানে আমার 3 কোটি টাকা সেল ছিল, করোনার কারণে বিজনেস একদম ফল করেছে, 2 বছরের অধিক ধরে কনজিকিউটিভ 2 ইয়ার্স আমার সেল অনেক কমে গেছে, সুতরাং আমার ভ্যাট রেজিস্ট্রেশন আমি এখন ক্যান্সেল করাবো। আচ্ছা, গেল, এটা হলো সেকশন 9। এখন আসেন সেকশন 10, যেটা আমরা পড়েছিলাম। সেকশন 10 এ কি থাকে? পারসন রিকোয়ার্ড টু বি এনলিস্টেড অ্যান্ড হিয়ার এনলিস্টমেন্ট। এনলিস্টমেন্ট কখন লাগবে? এনলিস্টমেন্ট কখন লাগবে? 50 লাখ এবং তার উপরে 3 কোটি টাকার মধ্যে যদি আপনার সেলস হয়, তখন আপনাকে টার্নওভার হয়, তখন আমাদের কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে এনলিস্টমেন্টের জন্য। এই যে দেখেন, an application to the concerned officer for enlistment as a turnover tax payer, আমাকে বলা হবে তখন টার্নওভার ট্যাক্স পেয়ার। আমরা কিন্তু একটু আগে পড়ে এসেছি, পার্সেন্টেজ কত? 4%। ঠিক আছে, পার্সেন্টেজ কত? 4%। আচ্ছা, এখানে ডিটেইল বলা আছে, ইফ এনি পারসন ক্যারিং অন ইকোনমিক অ্যাক্টিভিটি এক্সিডস করে দ্য এন্ড অফ এনি কোয়ার্টার অফ এ 12 months পিরিয়ড দ্য এনলিস্টমেন্ট থ্রেশহোল্ড, ওই যে থ্রেশহোল্ড আমরা পড়েছি, বাট ডাজ নট এক্সিড দ্য রেজিস্ট্রেশন থ্রেশহোল্ড। রেজিস্ট্রেশন থ্রেশহোল্ড এটা তো আমরা একদম ফিগারেই পড়ে আসতাম, সেটা হলো 50 লাখ থেকে শুরু করে 3 কোটি টাকার মধ্যে যখন হবে, সুতরাং such person shall make within 30 days from the end of such quarter on such term and in such manner as may be prescribed। ঠিক আছে, an application করবে কার কাছে? কনসার্ন ভ্যাট অফিসারের কাছে। কিসের জন্য? এনলিস্টমেন্টের জন্য। এবং তখন তাকে কি হিসাবে বিবেচনা করা হবে? টার্নওভার ট্যাক্স পেয়ার। টার্নওভার ট্যাক্সের রেট কত? 4%। টার্নওভার ট্যাক্সের রেট কত? 4%। টার্নওভার ট্যাক্সের রেট কত? 4%। আচ্ছা, এরপরে নাম্বার 2 তে কি বলছে? দ্য কনসার্ন অফিসার শ্যাল, দ্য কনসার্ন অফিসার শ্যাল,
Concerned officer shall, after enlisting such person as a turnover taxpayer within such time, such terms, and such manner as may be prescribed, issue করবে একটা turnover tax certificate containing business identification number. যখনই আমাকে এনলিস্টমেন্ট করে নিবে তখন আমাকে একটা সার্টিফিকেট ইস্যু করবে যেটার মধ্যে বিন থাকবে। বিনটা কি? বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। বিনটা কি? আমরা যেখানে আছি আমরা একটু মুখে উচ্চারণ করি, প্রোনাউন্স করি। বিন হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এটা কিন্তু আপনার সার্টিফিকেটের মধ্যে মেনশন করা থাকে। ঠিক আছে, আমরা পড়লাম তাহলে সেকশন 10। এরপরে আসেন ক্যান্সেল করবো আমরা। ক্যান্সেলেশন অফ এনলিস্টমেন্ট, এটা কিন্তু এটা রুল আছে, রুল 9 একসাথে পড়লে ভালো হবে। সেকশন 11, cancellation of enlistment. Every enlisted person may make an application for the cancellation of an enlistment for the following reason. যখন এই কারণগুলো থাকবে তখনই কি করবে? ক্যান্সেলেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে বা করবে। ক্যান্সেলেশনের জন্য অ্যাপ্লিকেশন করবে কখন? কন্ডিশন গুলা কি কি? ইফ হি সিজেস টু ক্যারি অন এনি ইকোনমিক অ্যাক্টিভিটি, যদি তার কার্যকলাপ বা ইকোনমিক অ্যাক্টিভিটিটা সিজ করে নেয় অথবা বন্ধ করে দেয়, যদি টার্ন ওভার অফ হিজ অ্যাক্টিভিটি রিমেইনস বিলো দ্য এনলিস্টমেন্ট থ্রেশহোল্ড প্রপোর্শনেটলি ফর 3 কনজিকিউটিভ ইয়ার। কয়টা কনজিকিউটিভ ইয়ার? 3, মনে রাখতে হবে 3। ম্যাডাম এখানে ক্লিয়ার না, থ্রেশহোল্ড আর কি আসলে? এই যে বি নাম্বারটা। কি এখানে? জি ম্যাডাম, বি নাম্বারটা ক্লিয়ার না। এই যে আচ্ছা, এনলিস্টমেন্ট টার্ন ওভার, আমার এনলিস্টমেন্ট থ্রেশহোল্ড আমাদের মনে নেই। নাই। থ্রেশহোল্ড হচ্ছে ওই যে 50 লাখ এবং তার উপরে 3 কোটির মধ্যে। ও আচ্ছা, জি ম্যাডাম মনে ঠিক আছে, জি ম্যাডাম। ওইটা থেকে নিচে ফল করলো এবং এটা কনজিকিউটিভ ইয়ার 3 ইয়ারের হইলো, ও আচ্ছা, পরপর জি 3 ইয়ার, 3 বছর হইলো পরপর, তখন সে কি করবে? আপনার অ্যাপ্লাই করবে কনসার্ন ক্যান্সেলেশন। অফিসারের কাছে যে আমার এটা ক্যান্সেল করতে হবে। কি ক্যান্সেল করতে হবে? এনলিস্টমেন্ট। ঠিক আছে, আচ্ছা। জি ম্যাডাম, এরপরে জি ম্যাডাম। হ্যাঁ, নাম্বার 2 তে আসেন। দ্য কনসার্ন অফিসার মে ক্যান্সেল দ্য এনলিস্টমেন্ট অফ সাচ পারসন। কি করবে কনসার্ন অফিসার? তখন মানে এনলিস্টমেন্টটা ক্যান্সেল করে দিতে পারে, কিন্তু নাম্বার 3 তে বলছে অ্যান অ্যাপ্লিকেশন ফর ব্যাড রেজিস্ট্রেশন শ্যাল বি ট্রিটেড অ্যাজ অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য ক্যান্সেলেশন অফ অ্যান এনলিস্টমেন্ট। এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে, মনে করতে আমার সেলস এতদিন ছিল 3 কোটি টাকার মধ্যে। হ্যাঁ, 3 কোটি টাকার মধ্যে, 50 লাখ থেকে 3 কোটি টাকার মধ্যে ছিল আমার এতদিন সেল। এখন দেখলাম যে আমার সেল এখন এনলিস্টমেন্ট থ্রেশহোল্ড ক্রস করে 3 কোটি টাকার উপরে উঠে গেল। তাহলে কি হবে? আমার ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে না? জি ম্যাডাম, এক্স্যাক্টলি। হ্যাঁ, তো আমি যখনই এই সিচুয়েশন হয়, আমার বিজনেস ভালো হচ্ছে, আমার সেল বেড়ে গেছে, তাহলে আমার 3 কোটি টাকার উপরে ছিল, ওঠার পরে আমি যখন আমার এনলিস্টমেন্ট অলরেডি আছে, আমি রেজিস্ট্রেশনের জন্য যখন অ্যাপ্লাই করলাম, তার মানে অটোমেটিক্যালি আমার এনলিস্টমেন্টটা ক্যান্সেল হচ্ছে, তারা আমাকে রেজিস্ট্রেশন দিবে নতুন। এই কথাটা সাবসেকশন 3 তে বলা আছে। বোঝা গেল কাহিনী? জি ম্যাডাম। ওকে, ফাইন। এই হচ্ছে গল্প। এখানে আমরা গল্পটা আবার যদি শুনে নেই, আমরা কি ক্যান্সেল করব? এনলিস্টমেন্ট ক্যান্সেল করার, আমি কখন ক্যান্সেল করার জন্য অ্যাপ্লাই করতে পারবো? যদি আমি সিজ করে নেই, আমি ওই বিজনেস বন্ধ করে দিয়েছি, অথবা আমার কোনো কারণে বিজনেস বন্ধ করলো বা বিজনেস খারাপ হয়ে গেল, আমার ব্যবসা আর 50 লাখ টাকার উপরে সেল কোনোভাবেই করতেছে না, এবং এটা গত 2 বছর পরপর 2 বছর দেখা গেল 50 লাখ টাকার নিচে আমার সেল চলে এসেছে। সুতরাং আমি এবার কি করব? এনলিস্টমেন্ট ক্যান্সেল করার জন্য অ্যাপ্লাই করব। কার কাছে? ভ্যাট অফিসারের কাছে, কনসার্ন ভ্যাট অফিসার। সেইটা ক্যান্সেল করে দিবে। এখন সাবসেকশন 3 তে কি বলছে? এখানকার কাহিনী হলো যে আমার বিজনেস এইবার ভালো হয়ে গেল, এতক্ষণ বলা হয়েছে খারাপ ছিল।
এখন বিজনেস আমার ভালো হয়ে গেছে, 3 কোটি টাকার উপরে সেল উঠে গেছে, আমি দেখতে পাচ্ছি, তাহলে অটোমেটিক্যালি আমার ডিউটি হবে, আমি এইবার থ্রেশহোল্ডটা চেঞ্জ হয়ে গেছে, আমি এইবার এনলিস্টমেন্ট থেকে আমার প্রমোশন হবে, দ্যাট ইজ আমি ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার মানেই হচ্ছে আমার এনলিস্টমেন্টটা ক্যান্সেল হবে আর রেজিস্ট্রেশন দিবে আমাকে। এই কাজটা, এটা 2টা কাজ একসাথে হবে। আমার বিজনেস যদি ভালো হয় তাহলে আমি যখনই অ্যাপ্লাই করব যে আমার ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে, তার মানে হচ্ছে এনবিআর আমাকে, এনবিআর কি করবে, আমার এনলিস্টমেন্টটা ওয়ান সাইড হচ্ছে ক্যান্সেল করবে, আমাকে নতুন একটা কি দিবে, ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার দিবে, নতুন একটা সার্টিফিকেট দিবে যে আমি ভ্যাটের রেজিস্টার্ড পারসন। এই হচ্ছে গল্প এখানে সেকশন 11, ঠিক আছে? ওকে, আচ্ছা এইটা আমরা পরে দেখবো। আচ্ছা, এখানে রিলেটেড যে আপনার টার্নওভার ট্যাক্সের যে রিলেটেড একটা রুলস আছে, রুল 41, এটা আমাদের জানতে হবে। সো এখানে একটু দেখে নেই, অ্যাকাউন্টিং অফ টার্নওভার ট্যাক্স, অ্যাকাউন্টিং অফ টার্নওভার ট্যাক্স রুল 41, any enlisted person in his place of supply, any enlisted person in his place of supply shall প্রিজার্ভ করবে, অর্থাৎ এনলিস্টেড পারসন তার বিজনেস প্লেসে কি প্রিজার্ভ করবে, মূসক 6.1 এবং মূসক 6.2। আমরা কিন্তু কিছু নেক্সট ক্লাসে হয়তোবা তারপরের ক্লাসে ইম্পর্টেন্ট যত মূসক গুলো আছে সেগুলো আমরা একটা লিস্ট করে নিব, তো আজকে এইগুলা শুধু জেনে নেই। এনলিস্টেড পারসন শ্যাল প্রিজার্ভ করবে মূসক 6.1 এবং 6.2, অথবা যদি অ্যাপ্লিকেবল হয় মূসক 6.2.1 respectively the accounts of all his purchase or sales related to his supply। অর্থাৎ এখানে হচ্ছে সিম্পল কথা হচ্ছে 6.1 হচ্ছে পারচেজের জন্য, 6.2 হচ্ছে সেলস এর জন্য। এরপরে আপনি যদি দুইটাকে ঝামেলা মনে করেন, আপনি একটাই বিক্রি করেন, একটাই একই ধরনের একটাই পণ্য কিনেন আবার একটাই বিক্রি করেন, তখন একটা রেজিস্টার যেটা আপনার পারচেজ এবং সেলস দুটার জন্য 6.2.1 একসাথে আপনি মেনটেন করতে পারেন, ঠিক আছে? এই গেল আপনি কি কি পারচেজ এবং সেলের জন্য মূসক 6.1, মূসক 6.2 আপনি কি করবেন, প্রিজার্ভ করবেন যদি আপনি আনলিস্টেড পারসন হন। আচ্ছা, রুল 41-এ এই কথাটা বলা আছে, দেন দ্য আনলিস্টেড পারসন শ্যাল ইস্যু করবে টার্নওভার ট্যাক্স ইনভয়েস ইন দ্য ফলোইং প্রসিডিওর। টার্নওভার ট্যাক্স ইনভয়েস করবে, কিভাবে করবে, আর টার্নওভার ট্যাক্স ইনভয়েস ইন মূসক 6.9 এগেইনস্ট ইচ সাপ্লাই, প্রত্যেকটা সাপ্লাইয়ের জন্য 6.9 ইস্যু করতে হবে, মূসক 6.9 ইস্যু করতে হবে। প্রত্যেকটা ট্যাক্স ইনভয়েসের জন্য আপনাকে টার্নওভার ট্যাক্স ইনভয়েস, প্রত্যেকটা সাপ্লাইয়ের জন্য টার্নওভার ট্যাক্স ইনভয়েস দ্যাট ইজ মূসক 6.9 আপনাকে ইস্যু করতে হবে। এরপরে টার্নওভার ট্যাক্স ইনভয়েস শ্যাল বি সিরিয়ালি নাম্বারড অন দ্য বেসিস অফ ফিসকাল ইয়ার, অর্থাৎ আপনার ফিসকাল ইয়ার ধরে এটা প্রথম থেকে সিরিয়ালি নাম্বারড হবে, নাম্বার থাকতে হবে, সিরিয়ালি থাকতে হবে এটা, ঠিক আছে? আচ্ছা, এই সিরিয়ালি থাকলো আমার 6.9, আমার প্রত্যেকটা সাপ্লাইয়ের জন্য আমি 6.9 ইস্যু করব এবং এটা সিরিয়ালি থাকতে হবে, নাম্বার থাকতে হবে ফিসকাল ইয়ার অনুযায়ী। আচ্ছা, এরপরে if the enlisted person makes supply from more than one place, যদি সে একাধিক অধিক জায়গা থেকে সে সাপ্লাই করে থাকে যে enlisted person, তাহলে কি হবে, invoice with separate serial number shall have to be issued from each place in which the address of the place and number of the invoice shall remain mentioned। সিম্পল কথা হচ্ছে, আমি যদি আনলিস্টেড পারসন হই এবং আমি সাপ্লাই করি একের অধিক জায়গা থেকে, মানে মনে করেন আমি আমার গ্রিন রোডে একটা সাপ্লাই করার একটা শোরুম অথবা কোন সেলস সেন্টার এবং আরেকটা মিরপুরে, তাহলে দুই জায়গার জন্য আমাকে কিন্তু
সেপারেটলি এবং দুই জায়গার জন্য আলাদা আলাদা ভাবে অ্যাড্রেস মেনশন করা থাকতে হবে। কোথায়? ইনভয়েসে। অর্থাৎ ওই 6.9-এ ওইটা আলাদা হতে হবে। এখানকারটা গ্রিন রোডেরটা আপনার গ্রিন রোড থাকবে এবং এইটার নাম্বার থাকবে সিরিয়ালি, আবার মিরপুরেরটা মিরপুর মেনশন করা থাকবে, অ্যাড্রেস থাকবে এবং নাম্বার থাকবে সিরিয়ালি। এখন আসেন, the turnover tax invoice shall have to be issued in 2 copies. দুইটা কপি, একটা আপনার কাকে দিবেন? কাস্টমারকে দিবেন, আরেকটা নিজের কাছে থাকবে। আচ্ছা, এখন দেখেন তো, এই যে এখানে অ্যাকাউন্টিং অফ টার্নওভার ট্যাক্স, অর্থাৎ আমি যদি আনলিস্টেড পারসন হই তাহলে আমাকে কিভাবে আমি ইনভয়েস ইস্যু করব, কোন কোন মোশক ফলো করব এবং কিভাবে পারচেজ এবং সেল আমরা রেকর্ড করব, কি কি আমাদের লাগবে, এই জিনিসগুলো বেসিক্যালি এখানে বলা আছে। এটা হচ্ছে রুল 41। রুল হচ্ছে আইন, হচ্ছে আইনের ক্ষেত্রে কি বলি আমরা? ধারা, সেকশন। আর রুল হচ্ছে বিধি, বিধিমালা। বিধিমালার 41 বিধিতে বলা আছে এই ঘটনা। 41 বিধিতে বলা আছে আপনি যদি আনলিস্টেড পারসন হই তাহলে আমাকে মোশক 6.1 এবং মোশক 6.2 ফলো করতে হবে। পারচেজের জন্য 1, পারচেজের জন্য সেলের জন্য 2, অথবা আমি একটার ভিতরে পারচেজ এবং সেল দুটোই হিসাব, সেটা যদি হয় 6.2.1 আমরা মেনটেন করতে পারি। এরপরে আমাকে আনলিস্টেড পারসন কি করবে? দুইটা ইস্যু করবে ট্যাক্স, টার্নওভার ট্যাক্স ইনভয়েস। কিভাবে ইস্যু করবে? টার্নওভার ট্যাক্স ইনভয়েস সে ইস্যু করবে 6.9-এ প্রত্যেকটা সাপ্লাইয়ের জন্য, 6.9-এ প্রত্যেকটা সাপ্লাইয়ের জন্য 6.9-এ ইস্যু করবে এবং এটা সিরিয়ালি নাম্বার থাকতে হবে ফিসকাল ইয়ার অনুযায়ী। আচ্ছা, এরপরে যদি আমার দুইটা জায়গা থাকে, গ্রিন রোড এবং মিরপুর থাকে, তাহলে এদের অ্যাড্রেসও এর মধ্যে থাকবে এবং সিরিয়াল নাম্বারটা দুইটার আলাদা আলাদা ভাবে আমাকে মেনটেন করতে হবে। এবং প্রত্যেকটা ইনভয়েসের কয়টা কপি হবে? দুইটা কপি হবে। একটা কপি কাস্টমার পাবে, একটা কপি আপনার এখানে থাকবে। দ্যাটস অল। এখানে এই ছিল গল্প আমাদের। এখন আমরা মুভ করি, দেখি বোঝা গেল? ক্লিয়ার? জি ম্যাডাম, ক্লিয়ার। ইজ ইট ফাইন? ওকে, আমরা এইটা হচ্ছে জাস্ট একটু দেখে নেই আমরা টার্নওভার ট্যাক্স এবং ভ্যাট। যখন কেউ আপনার এনলিস্টেড হয় তাকে বলা হয় এনলিস্টেড পারসন, মানে সে টার্নওভার ট্যাক্স দিয়ে থাকে। সেটা একটা ফিক্সড, মানে একটা রেট, ফ্ল্যাট রেট, সেটা হলো 4%। এই কথাটাই এখানে মানে ডিফারেন্ট, মানে দুইটা আলাদা আলাদা ভাবে এখানে। ভ্যাট হচ্ছে আমরা জানি স্ট্যান্ডার্ড রেট আছে 15%। হ্যাঁ, ট্যাক্স রেট এখানে 15%, ট্যাক্স পেয়ার পে করে 15%, which may be full invoice value or tariff value or truncated value as may be. আমরা জানি যে 15% এর বাইরে আরো তিনটা রেট আছে, সেগুলো কি? ট্রাঙ্কেটেড ভ্যালু 5%, 5%, 7.5%, 10%, আর স্ট্যান্ডার্ড হলো কি 15%। এরপরে হচ্ছে আর টার্নওভার ট্যাক্স হচ্ছে 4%। আর টার্নওভার ট্যাক্স দিতে হয় কত? 4%। এটা একেবারে একটাই রেট, মনে রাখবেন। এই দুইটা পার্থক্য পাশাপাশি দেখানোর কারণ হচ্ছে আমরা যাতে এটা ইজিলি মনে রাখতে পারি। ঠিক আছে? আচ্ছা, এরপরে ট্যাক্স পেয়ার ক্যান টেক taxpayer can take rebate credit of import tax credit. Import tax credit নেওয়া যায় যিনি 15%। ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট নেওয়া যায়। আচ্ছা, হ্যান্ড রেজ করছেন কে? ম্যাম আমি। হ্যাঁ, বলেন প্লিজ। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। ম্যাম, এই যে ভ্যাট রেট হচ্ছে, ট্যাক্স রেট হচ্ছে 15%, কিন্তু হচ্ছে যে স্টেশনারি, তারপর হচ্ছে আপ্যায়ন, এগুলোর সময় তো হচ্ছে ভ্যাট রেটটা চেঞ্জ হয়। ওইটা মানে কি হিসেবে চেঞ্জ হয় ম্যাম? তারা শুনেন, আমরা এখন যেটা পড়ছি আমরা বেসিক জিনিসগুলো পড়ছি। এর বাইরে কিছু কিছু জিনিস থাকবে, যেমন সেকশন আপনার তফসিল 4-এ, তফসিল চতুর্থ তফসিলে আপনার, সরি, তৃতীয় তফসিলে চতুর্থ যে টেবলটা আছে,
ট্যাবল 4 সেখানে কিন্তু এগুলো আলাদা আলাদা ভাবে মেনশন করা আছে। এরপরও আপনার গভর্নমেন্ট কিন্তু চাইলে আলাদাভাবে আপনার এসআরও দিয়ে মানে নতুন কোনো চেঞ্জ আসতে চাইলে সেগুলো কিন্তু আসে, এটা কোনো ব্যাপার না, কিন্তু এখানে বেসিক পড়াশোনা আমরা করছি এখন, ঠিক আছে? আচ্ছা এখন আচ্ছা আসেন আগে বেসিক পড়াশোনাটা করে নেই। সেটা হচ্ছে আমরা ভ্যাট এবং টার্নওভার ট্যাক্স এই দুইটার মধ্যে পার্থক্যটা করছি। টার্নওভার ট্যাক্স পেতে অ্যানলিস্টেড পার্সন তার রেট কত, 4%। আমরা এই পার্থক্যটা এই জন্য জানছি যে দুইটার মধ্যে আসলে কি পার্থক্য বা কি সিমিলারিটি আছে যাতে আমরা সহজে বুঝতে পারি। আর আমরা জানি ভ্যাটের স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 15%, এর বাইরে আরো 3টা রেট আছে, সেগুলোকে আমরা ট্রাঙ্কেটেড রেট বলি। সেগুলো তৃতীয় তফসিলে এগুলা মানে ডিটেল লিস্ট ওখানে আপনার বলা আছে, দেওয়া আছে। তো একটা হলো 5%, আরেকটা হলো 7.5%, আরেকটা হলো 10%, ঠিক আছে? এর বাইরে আরো কিছু আছে। এখন হচ্ছে যে জিনিসটা হচ্ছে রিবেট বা ক্রেডিট। আচ্ছা, ট্যাক্স পেয়ার ক্যান টেক রিবেট বা ক্রেডিট অফ ইনপুট ট্যাক্স পেড বাই হিম, অর্থাৎ আমরা ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারি। আমরা কিন্তু একটু আগে একটা সেকশন ছিলাম তখন কিন্তু এই কথাটা ওখানে বলেছি যে আমি ভলেন্টারিলি ভ্যাট রেজিস্ট্রেশন নিচ্ছি। এখন কথা হচ্ছে এখানে কোশ্চেন দাঁড়ায় যে আমার তো ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে না, তারপর আমি কেন নিব? আমি সেকশন 4 এর অধীনে নই, আমি তারপরে থ্রেশ হোল্ডের মধ্যেও না, তারপরেও আমি কেন ভ্যাটের রেজিস্ট্রেশনটা নিব এই কারণে যে আমি ট্যাক্স ক্রেডিট নিতে পারি। কেমন করে? যেমন আমি যদি 4% ট্যাক্স রেট, আমি যদি আনলিস্টেড হই 4% আমি ট্যাক্স দেই গভর্নমেন্টে। তা আমি যদি ইনপুট আনার সময় মানে কাঁচামাল ক্রয় করার সময় ওখানে যদি 15% আমি ট্যাক্স দিয়ে থাকি, তাহলে সেই ক্রেডিটটা এখন তো আর আমি নিতে পারবো না। তাহলে হবে কি, আমার পণ্যের দামটা বেড়ে যাবে। এই সুবিধাটা নেওয়ার জন্য অনেক সময় আমরা ভলেন্টারি ভ্যাট রেজিস্ট্রেশন নিয়ে থাকি। ইম্পোর্ট ট্যাক্স, সিম্পল কথা হচ্ছে ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট নেওয়ার জন্য, মনে থাকবে? আচ্ছা, ট্যাক্স পেয়ার কেন? বিকজ আপনার টার্নওভার ট্যাক্সের ক্ষেত্রে ট্যাক্স পেয়ার কেন টেক ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট, মানে ইম্পোর্ট ট্যাক্স হচ্ছে টার্নওভার ট্যাক্স পেয়ার যিনি হন তিনি কিন্তু ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট নিতে পারেন না। আচ্ছা, নিড টু টেক অর্থাৎ ভ্যাটের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নিতে হয়, আর টার্নওভার ট্যাক্সের ক্ষেত্রে কি লাগে? এনলিস্টমেন্ট লাগে। দ্যাটস অল। আমরা আরো ক্লিয়ার হওয়ার জন্য এটা দেখলাম। ওকে, আসেন রুল 11 বিধিমালা। বিধি 11তে বলা আছে ইউজ অফ বিন। আমরা জানি বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, বা বিন, এইটা আমাদের কি কাজে লাগে? অর্থাৎ বিনটা দিবে, যে বিনটা তো আমরা ইউজ করি, এখন ইউজ করি কোথায় ইউজ করি? অল আদার ইম্পোর্ট এক্সপোর্ট এক্সেপ্ট ব্যাগেজ ইম্পোর্ট। অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে আমাকে অবশ্যই বিন লাগবে। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস তাহলে আমি করতে পারবো না। রেজিস্ট্রেশন অফ, কেন আমরা যে কি কথা বলছি, কিন্তু আলটিমেটলি যেখানে আসতেছে ওই দেখা ছিল না, ইম্পোর্ট এক্সপোর্ট করতে গেলে আমার ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন লাগবে। এখানে বলতেছে ইউজ অফ বিন, মানে ওই রেজিস্ট্রেশন নিলেই তো আপনাকে বিন দিবে, মানে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার আপনি পাবেন। ওই বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারটা আপনি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করতে গেলে আপনার কাজে লাগবে। ম্যাডাম এখানে ব্যাগেজ ইম্পোর্টসটা কি আসলে একটু বোঝাবেন? ওই যে ব্যাগেজ বলে না, এয়ারপোর্টে যে কিছু ব্যাগেজ নিয়ে আসে, সেগুলা ছাড়া, মানে ও ওইটা তো আচ্ছা, ইম্পোর্ট এক্সপোর্টের মধ্যে আর পড়েন। ইম্পোর্ট এক্সপোর্ট আমি ইম্পোর্ট করেছি, ইম্পোর্ট করে দেশে এটা আবার সেল করবো, ইম্পোর্ট করি তো নিজে কনজিউম করার জন্য। কি আমি ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স নিয়ে কি আমি কনজিউম করার জন্য পণ্য আনবো? কখনোই না। ও আচ্ছা, জি ম্যাডাম, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, রেজিস্ট্রেশন অফ ল্যান্ড অর বিল্ডিং ইন দ্য নেম অফ রেজিস্টার্ড অথবা এনলিস্টেড পারসন। অর্থাৎ এনলিস্টেড রেজিস্টার্ড পারসন বিজনেসের ক্ষেত্রে যখন আপনি কোনো ল্যান্ড বা তাহলে কিন্তু অবশ্যই আপনার বিন লাগবে। এরপর অবটেইনিং ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ওই যে ইআরসি, ঠিক আছে? এইটা পাইতে গেলেও আমাকে কি লাগবে? বিন দিতে হবে বা দেখাইতে হবে। মেকিং এনি সাপ্লাই টু এনি উইথহোল্ডিং এন্টিটি আমরা সেকশন 2 তে পড়েছি, মনে আছে? পড়েছি নাকি উইথহোল্ডিং এন্টিটি? গত ক্লাসে পড়েছি না? হ্যাঁ জি পড়েছি ম্যাডাম। হ্যাঁ। সো ওই উইথহোল্ডিং এন্টিটিতে আমি কোনো কিছু সাপ্লাই করতে চাইলে তাহলে
কি করতে হবে, আমার অবশ্যই বিন লাগবে। তারপরে পার্টিসিপেশন ইন এনি টেন্ডার, সেখানেও লাগবে। অ্যাপ্রুভাল অফ বন্ড লাইসেন্স, সেখানেও লাগবে। অ্যাপ্রুভাল অফ ব্যাংক লোন, সেখানেও লাগবে। ইন ফেভার অফ রেজিস্টার্ড অথবা এনলিস্টেড পারসন। আচ্ছা, এনলিস্টমেন্ট ইন এনি অর্গানাইজেশন, হ্যাঁ। আচ্ছা, ইন এনি আদার কেস ডিটারমাইন্ড বাই অ্যান অর্ডার অফ বোর্ড। এর বাইরেও যদি বোর্ড নির্ধারণ করে দেয় কোনো ক্ষেত্র, সেই ক্ষেত্রেও লাগবে। তো এই হলো আমাদের বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারের ব্যবহার। আমাদের কিন্তু টাইম প্রায় শেষের দিকে, আমরা কিন্তু আরো বেশ ভালোই আমাদের পড়াশোনা রয়ে গেছে। আমরা একটু ফার্স্ট আগাই, কি বলেন, একটু ফার্স্ট আগাই। এখানে একটা এক্সাম্পল, আমার মনে হয় এটা আপনারা পড়লে পারবেন, তারপর আমি বলে দেই। কোম্পানি এবিসি কোম্পানি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, যেটার অ্যানুয়াল টার্নওভার হচ্ছে, এখানে দেখেন কত, 3.5 3.5 মিলিয়ন, ঠিক আছে, হুইচ ইনক্লুডস করে এক্সামটেড সেল, অর্থাৎ এটার মধ্যে তার কি হচ্ছে, এটার মধ্যে তার এখানে এই টাকাটা হলো তার এক্সামটেড। আমরা কিন্তু এখানে বলা হচ্ছে আর দে এলিজিবল ফর ভ্যাট রেজিস্ট্রেশন অর এনলিস্টমেন্ট, প্লিজ এক্সপ্লেইন ইউর অ্যান্সার। আমাদের সময় এই ধরনের ইয়ে আসতো, মানে কোশ্চেন আসতো, এক্সপ্লানেশন দিতে হতো। তা আপনার সময় এক্সপ্লানেশন লাগবে না, আপনি শুধু ক্লিক করবেন, মানে আপনি সিলেক্ট করবেন কোন ফিগারটা, আপনি ফিগারটা বের করে আপনি বলবেন যে রেজিস্ট্রেশন লাগবে কি লাগবে না। সে কি রেজিস্ট্রেশন লাগবে নাকি এনলিস্টমেন্ট লাগবে? হ্যাঁ, দেখেন এনলিস্টমেন্ট এখানে নিলেই হবে। আপনার, হ্যাঁ, বলেন, যিনি বলছিলেন বলেন। ম্যাম আমি বললাম যেটা তার বলছিলাম, ক্ষেত্রে একটা এবিসি কোম্পানি 3,50,00,000 টাকা তার সেলস আছে, অ্যানুয়াল সেল টার্নওভার। এখন তার মধ্যে এক্সামটেড সেল আছে 1,40,00,000। তাহলে এখন এই 3,50,00,000 থেকে 1,40,00,000 বাদ দেন, কত আসে? 2,10,00,000 আছে। এখন বলেন 2,10,00,000 একটা কোম্পানির সেলস টার্নওভার। আচ্ছা বলেন তো, আমি 1,40,00,000 কেন বাদ দিলাম? মানে ম্যাম এটা এখানে কোশ্চেন এক্সামটেড। হচ্ছে এই কোম্পানিতে অ্যানলিস্টমেন্ট লাগবে নাকি আপনার রেজিস্ট্রেশন লাগবে, কোনটা লাগবে? ম্যাম এনলিস্টমেন্ট লাগবে তার। তার এক্সামটেড সেল, কিন্তু এক্সামটেড মানে কি, আমাদের প্রথম তফসিলে যে পণ্যগুলা মেনশন করা আছে সেগুলা এক্সামটেড, মানে এইগুলোতে ট্যাক্স দিতে হয় না। তাহলে ওই পণ্যগুলা সে বিক্রি করেছে 1,40,00,000, তাইলে টোটাল সেল আছে তার 3,50,00,000, সেটা থেকে 1,40,00,000 বাদ দিতে হবে। বাদ দিলাম, দেওয়ার পরে তার 2,10,00,000 টাকা সেল। আর সেল হচ্ছে 50,00,000 টাকার উপরে 3 কোটির মধ্যে, 3 কোটির মধ্যে, তার মানে হচ্ছে তার সেলস হচ্ছে 50,00,000 টাকার উপরে 3 কোটির নিচে, তাহলে তার কি লাগবে? সবাই কি বুঝতে পারছেন? জি কি ম্যাডাম, লাগবে বুঝতে জি বলেন? পারছি। ম্যাডাম। জি ম্যাম। তার কি লাগবে বলেন, একজন বলেন, সে কি রেজিস্ট্রেশন নিবে? না ম্যাম, তার এনলিস্টমেন্ট না নিলেই ম্যাম। হয়ে যাবে। এনলিস্টমেন্ট নিলেই হয়ে যাবে। ভেরি গুড, থ্যাংক ইউ। সো চলেন, এটা একটা এক্সাম্পল আমরা, আপনারা পড়বেন। আর হলো আগে যে ছোট্ট এক্সাম্পল ছিল ট্যাক্স ফ্র্যাকশন নিয়ে, সেটা কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে। এইটা বোঝা যাবে, এটা খুবই ইজি, কিন্তু ওইটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। আসেন, এখন আসেন সেকশন 12, সুমোটো রেজিস্ট্রেশন এনলিস্টমেন্ট। সুমোটো রেজিস্ট্রেশন অথবা এনলিস্টমেন্ট, সুমোটো মানে স্ব ইচ্ছায়, সুমোটোর বাংলা হচ্ছে স্ব ইচ্ছায়, ইচ্ছা স্বাধীন। কিরকম বলতেছে, কনসার্ন অফিসার, কনসার্ন ভ্যাট অফিসার, হ্যাঁ, কনসার্ন ভ্যাট অফিসার আফটার নেসেসারি ইনকোয়ারি, if he is satisfied that the person was required to be registered অথবা enlisted but failed to make application and can register and enlist a person। আচ্ছা, এরপর আসেন অ্যাপ্লিকেশন, applicable tax with outstanding to be paid from the date of creation of liability। আচ্ছা, the concerned officer shall issue certificate after registration। এখন এটা কি গল্প আকারে বলে দেই আপনাদেরকে? জি ম্যাম। গল্পটা হচ্ছে, ধরেন আমি একটা বিজনেস করছি, হঠাৎ করে দেখেন তাদের অফিস থেকে লোক চলে আসে আমার, ধরেন 8 তলায় একটা খাবারের দোকান, আমি এনলিস্টমেন্টও নেই নাই, ভ্যাট রেজিস্ট্রেশনও নেই নাই, কিছুই করি নাই। এখন 8 তলায় বসুন্ধরা আমার খাবারের দোকান, আমি ইচ্ছা মতো বিজনেস করতেছি। হঠাৎ একদিন দেখবেন কি, ভ্যাট অফিসার এসে হাজির, এসে সে ইনকোয়ারি করবে, সে আমার বুকস, আমার যা যা রেকর্ডস আছে সেগুলো সে দেখবে।
এসে দেখে ইনকোয়ারি করে সে দেখলো যে আরে এই লোক তো বিজনেস ভালো, সে তো দেখি তার সেল 2,50,00,000, তার সেল তো দেখতেছি অন এন অ্যাভারেজ হিসাব করে দেখলো যে আবার টার্ন ওভার হচ্ছে ইয়ারলি 2,00,00,000 2,00,00,000 টাকা। সে আমাকে কি করবে, সাথে সাথে আমাকে সে নিজের ইচ্ছায়, ভ্যাট অফিসার কিন্তু বলবে যে আপনাকে অবশ্যই আপনাকে ভ্যাটের এনলিস্টমেন্ট নিতে হবে, সে নিজেই এটা করে দিবে, করে দিয়ে এখন বলবে অ্যাপ্লিকেবল ট্যাক্স উইথ আউটস্ট্যান্ডিং, এইটা যখন সে করে দিল, যখন তার আগে থেকে সে হিসাব করবে কবে থেকে তার সেল ওই থ্রেশহোল্ডের মধ্যে উঠেছে, অর্থাৎ 50 লাখের উপরে উঠেছে, তখন থেকেই কিন্তু সেই পয়েন্ট থেকে, সেই ডেট থেকে তার আপনার ট্যাক্সের লাইবিলিটি ক্রিয়েট হয়ে যাবে, এবং ওইটা তাকে আউটস্ট্যান্ডিং লাইবিলিটি হিসাবে ট্যাক্স তাকে অবশ্যই অবশ্যই দিতে হবে। এবং এই ক্ষেত্রে সে ভ্যাট এনলিস্টমেন্ট করে, অথবা যদি রেজিস্ট্রেশন থ্রেশহোল্ডের মধ্যে উঠে যায়, রেজিস্ট্রেশন করে তাকে সার্টিফিকেট দিবে। কে দিবে? কনসার্ন অফিসার। বুঝা গেল গল্প? ইয়েস জি ম্যাডাম, ম্যাম। গল্পটা একদম ক্লিয়ার ম্যাডাম। ওকে, জি ম্যাডাম, বুঝছি। থ্যাংক ইউ। তাহলে আসেন, এখন আসেন, এটাকে বলা হয় সুমোটো রেজিস্ট্রেশন, মানে ভ্যাটের অফিসার সে তার ইচ্ছা স্বাধীন, সে আইসা দেখে আমাকে করে দিয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন সেকশন 13, রেসপন্সিবিলিটি অফ এ রেজিস্টার্ড অর এনলিস্টেড পারসন টু ডিসপ্লে সার্টিফিকেট। ভেরি সিম্পল কথা, ভেরি সিম্পল কথা। আপনি যদি কোথাও ওষুধ কিনতে যান, একটু বড় সড়ো দোকান, অথবা আপনি বসুন্ধরায় খেতে যান, দেখবেন ক্যাশ কাউন্টারের পিছনের দিকে একটা সার্টিফিকেট লেমিনেট করে ঝুলায় রাখছে, দেখবেন ওখানে লেখা আছে DIN, তার সামনে লেখা আছে একটা লম্বা নাম্বার, অর্থাৎ বিন সার্টিফিকেট, অর্থাৎ ট্যাক্স সার্টিফিকেট, ট্যাক্স যখন ট্যাক্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা এনলিস্ট হলে ওই এনলিস্টমেন্ট সার্টিফিকেট ওখানে ঝুলায়া রাখে। এইটা বলা আছে সেকশন 13-এ। ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা টার্নওভার ট্যাক্স সার্টিফিকেট or a certified copy thereof shall be displayed in such a fixed place of economic activity as makes it easily visible. আপনার বিজনেসের এমন একটা জায়গায় রাখবেন যেখানে ইজিলি ভিজিবল, মানে পাবলিক যাতে দেখতে পারে। এখন আমি যদি দেখি, আমি যদি দেখতে পাচ্ছি না, তার কোনো সার্টিফিকেট নাই, তাহলে তো আমি বলবো আপনি আমার কাছ থেকে ভ্যাট নিচ্ছেন কেন? আপনি যে সরকারকে দিচ্ছেন তার কি প্রুফ আছে? সে তার পিছনেই দেখবেন, দেখাবেন এই যে আমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখানে ঝুলানো আছে, এটাতে আমি প্রত্যেক মাসে মাসে, আমি যদি রেজিস্টার্ড পারসন যেহেতু, আমি প্রত্যেক মাসে কি করি, রিটার্ন জমা দেই, এবং আপনার কাছ থেকে যেটা ট্যাক্সটা নিচ্ছি, ভ্যাটটা নিচ্ছি, এটা আমি গভর্নমেন্ট চালানে জমা দেই, গভর্নমেন্ট ট্রেজারিতে, ঠিক আছে। এটা হলো সেকশন 13, মানে আপনার সার্টিফিকেটটা ক্যাশ কাউন্টারের পিছনে, অর্থাৎ যেই জায়গাটা এটা ঝুলানো, ঝুলায় রাখতে দেখতে পাবে সেই রকম জায়গায়, ভিজিবল জায়গায় হতে হবে, ঠিক আছে। এইটা হলো কাহিনী সেকশন 13-এর। সেকশন 14 কি বলে? আচ্ছা, responsibility of registered অথবা enlisted person to keep informed of change in information read with rule 12, অর্থাৎ এই সেকশনটা 14টা পড়তে হবে, রুল বিধিমালা, বিধি 12, এই দুইটা একসাথে পড়তে হবে। আচ্ছা, এখন আসেন, এভরি রেজিস্টার্ড পারসন, এভরি রেজিস্টার্ড বা এনলিস্টেড পারসন শ্যাল কি করবে? ইমিডিয়েটলি ইনফর্ম করবে। সি হচ্ছে কমিশনার, দেখেন এখানে আমি শুধু সি লিখেছি আমরা এখানে, কারণ এটা হলো কমিশনার, বুঝতে পেরেছেন? বারে বারে কমিশনার লিখলে স্লাইড ভরে যায়। সি হচ্ছে জি কমিশনার। ম্যাম। এভরি রেজিস্টার্ড অর এনলিস্টেড পারসন শ্যাল ইমিডিয়েটলি ইনফর্ম করবে, কাকে করবে? কমিশনারকে। ইন রেসপেক্ট অফ এনি চেঞ্জেস in the following information regarding to his economic activity, অর্থাৎ এই নিম্নলিখিত যত ইনফরমেশন আছে এইগুলোর ব্যাপারে কোনো প্রকারের চেঞ্জ যদি হয়ে থাকে আমার বিজনেস প্রতিষ্ঠানে, তাহলে আমার দায়িত্ব হলো, আমার রেসপন্সিবিলিটি হলো, আমি ইনফর্ম করব কাকে? কমিশনারকে। যদি আমি রেজিস্টার্ড অথবা এনলিস্টেড পারসন হয়ে থাকি। আচ্ছা, তাহলে কি কি ইনফরমেশনে চেঞ্জ হলে? a change in the name including business name or other trade name or the such person, অর্থাৎ আমার বিজনেসের নাম পরিবর্তন করেছি, এটা আমি কমিশনারকে জানাবো।
আমি চেঞ্জ করেছি অ্যাড্রেস, এটাও আমি, অথবা কন্ট্যাক্ট ডিটেল, যদি আমার বিজনেসের অ্যাড্রেস চেঞ্জ হয় এটাও কমিশনারকে জানাতে হবে। এরপরে আসেন চেঞ্জ ইন দা প্লেস অফ হিজ ইকোনমিক অ্যাক্টিভিটি, আমার ইকোনমিক অ্যাক্টিভিটি যেখানে ছিল সেই জায়গাটাও আমার চেঞ্জ এসেছে। হ্যাঁ, তাহলে আমার এটাও কাকে জানাবো? আমি, মনে রাখবেন কমিশনার কিন্তু এতক্ষণ পড়ি নাই, এতক্ষণ আমরা পড়েছি কনসার্ন ব্যাড অফিসার। এখন হচ্ছে কাকে ইনফরমেশন গুলো জানাতে হবে? কমিশনারকে ইনফরমেশন জানাতে হবে। কাকে জানাইতে হবে? কমিশনারকে ইনফরমেশন জানাইতে হবে। আচ্ছা, আমার বিজনেসের নামে চেঞ্জ হলো জানাইতে হবে, অ্যাড্রেসে চেঞ্জ হলো জানাইতে হবে, ইকোনমিক প্লেস সেই জায়গাটা চেঞ্জ হলো জানাইতে হবে, ব্যাংক ইনফরমেশন, ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ হলেও জানাইতে হবে, চেঞ্জ ইন দ্য নেচার অফ ওয়ান অর মোর অফ দ্য ইকোনমিক অ্যাক্টিভিটি। ঠিক আছে, চেঞ্জ এর নেচার অফ ওয়ান অর মোর অফ দ্য ইকোনমিক অ্যাক্টিভিটি ক্যারিড অন বাই সাচ পারসন, মানে নেচারটা চেঞ্জ হয়েছে আমার ইকোনমিক অ্যাক্টিভিটি। আগে আমি বোতল বানাইতাম, এখন আমি বোতলে ঢাকনা বানাই, সুতরাং এটাও জানাইতে হবে। আমি আগে পাউরুটি বানাইতাম, এখন আমি অন্য কিছু তৈরি করি, ঠিক আছে, তো এটাও আমাকে জানাইতে হবে। এরপরে চেঞ্জ অফ ইনফরমেশন রিলেটিং টু চেঞ্জ অফ ওনারশিপ এবং পার্টনারশিপ, পার্টনারশিপে কোনো চেঞ্জ আসছে, মালিকানার কোনো চেঞ্জ আসছে, আমাকে ইনফরমেশন গুলো কাকে জানাবো? কমিশনারকে জানাবো। এরপরে এনি আদার প্রেসক্রাইব ইনফরমেশন, যেটা প্রেসক্রাইব করে দিবে, কি করে দিবে? এনবিআর যদি করে দেয় দেন ওগুলাও লাগবে। তাহলে গল্প এখানেই শেষ, সেকশন 14। এরপরে আসেন আমাদের, এখন বলেন কোন জায়গাটা আপনাদেরকে একটু রিপিট করা দরকার বা রিভিউ করা দরকার। আমার হাতে সময় আছে আরো 3 মিনিট। কোন জায়গাটা রিপিট করা দরকার? ম্যাম স্লাইড 5টা আরেকবার একটু রিভিউ করে দিন। স্লাইড 5 কোনটা? এটা। ওকে, স্লাইড নাম্বার 5, সেকশন নাম্বার 5 একই হয়ে গেল। ঠিক আছে, চলে আসেন নাম্বার 1। আমরা এখানে বেসিক্যালি, আমি একদম গল্পের মতো বেসিক্যালি এটা কিন্তু আপনি সেকশন 4 যদি পড়তে চান দেখবেন গল্পের মতো নিচে নিচে প্যারা প্যারা করে লিখে দিচ্ছে, ওইখান থেকে পড়ে আপনার বোঝাটা খুব ডিফিকাল্ট। এখানে আমি এটাকে ট্যাবুলার ফর্মে নিয়ে এসেছি যাতে ইজি হয়। কথা হচ্ছে এখানে কিন্তু মেইন যে পার্থক্যটা, আপনার মেইন ক্রাইটেরিয়াটা, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি সেন্ট্রাল রেজিস্ট্রেশন, আপনি বিজনেস করেন, আপনি সেন্ট্রাল রেজিস্ট্রেশন লাগবে আপনার নাকি এনলিস্ট আপনার ইউনিট রেজিস্ট্রেশন লাগবে, তখন আপনাকে যেই মেইন ক্রাইটেরিয়াটা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে, মেইন যে কন্ডিশন সেটা হচ্ছে, আপনি যদি হেড অফিসে সেন্ট্রালি, আপনার 100টা ব্রাঞ্চ আছে, নো প্রবলেম, আপনার হেড অফিস হচ্ছে মতিঝিলে, আপনি ওই হেড অফিসে বসে 100টা ব্রাঞ্চের জন্য একসাথে ইয়ার এন্ডিং এ অ্যাকাউন্টস তৈরি করেন, একসাথে ইয়ার এন্ডিং এ একটা অ্যাকাউন্টস হয়, মানে আপনার টোটাল 100টা ব্রাঞ্চ আছে, কোনো অসুবিধা নাই, 500টা আছে তাও কোনো অসুবিধা নাই, আপনি একটা অ্যাকাউন্টস তৈরি করেন আপনার কোম্পানির জন্য, তাহলে আপনার কি লাগবে? সেন্ট্রাল রেজিস্ট্রেশন লাগবে। এখন একইভাবে আপনার 100টা যদি ব্রাঞ্চ থাকে, আপনি 100টা অ্যাকাউন্টস তৈরি করেন, তাহলে ইয়ার এন্ডিং এ আপনাকে কি লাগবে? ইউনিট, ওই যে ইউনিট, প্রত্যেকটা ব্রাঞ্চকে এক একটা ইউনিট ধরে এক একটা ইউনিট রেজিস্ট্রেশন আপনাকে নিতে হবে। এই হচ্ছে আসল কথা, আর বাকিগুলো হচ্ছে কোনো ইয়ে না। এখন এখন কথা হচ্ছে, এখন এডিশনাল আরেকটা কথা কি, সেটা হচ্ছে যে আপনি যখন সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিবেন, আপনার 100টা ব্রাঞ্চ আছে, গাজীপুর ব্রাঞ্চ থেকে আপনি মুন্সিগঞ্জ ব্রাঞ্চে পণ্য সরবরাহ করেছেন এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে, দ্যাট ইজ, এটা ইন্টার ট্রান্সফার। এই ক্ষেত্রে আপনার ভ্যাট দেওয়া লাগবে না, এটাতে কি হবে না, এটাকে ভ্যাটেবল, মানে এটাতে কোনো ভ্যাট লায়াবিলিটি তৈরি হবে না। ঠিক আছে, এখানে ভ্যাটের কোনো ব্যাপার স্যাপার আসবে না। আরেকটা বিষয় এক্সেপশনাল, সেটা হচ্ছে এমন কোন পণ্য আপনি উৎপাদন করেন যেটা হচ্ছে টোবাকো রিলেটেড, মানে এই টোবাকোর বাংলা কি? আচ্ছা, যা হোক, বাংলা দরকার নাই, টোবাকোই আমরা ভালো বুঝি। টোবাকো রিলেটেড যে কোনো পণ্য, টোবাকো রিলেটেড যে কোনো পণ্য আপনি উৎপাদন করেন, এইটার প্রত্যেকটার জন্য আপনাকে ইউনিট
রেজিস্ট্রেশন নিতে হবে, এইটা আবার আলাদা সেকশন আছে, ওখানে ডিটেইল বলা আছে। আমরা শুধু জেনে নেই এখানে টোবাকো রিলেটেড পণ্যের জন্য এইখানে যে এতক্ষণ যত কথা বলা হইলো, কখন ইউনিট রেজিস্ট্রেশন লাগবে, কখন সেন্ট্রাল রেজিস্ট্রেশন লাগবে, না হবে, এই যত কথা ফাইভে বলা আছে, এই একটা কথাও এই টোবাকো রিলেটেড পণ্যের জন্য প্রযোজ্য নয়। এটার আলাদা সেকশন আছে এবং এটা প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা ইউনিটের জন্য রেজিস্ট্রেশন লাগবে এবং ওখানে আরো কিছু কন্ডিশন আছে। দ্যাটস অল। ঠিক আছে? জি ম্যাম। ওকে, সো ইট ইজ 8:45। আমার মনে হয় আপনাদের আরেকটা ক্লাস আছে না 9-এ? Yes, ma'am. You have another class from 9, I think. Yes, ma'am. Yes. So I think you should have a break. So জি ম্যাম। take a break for 15 minutes and I am going to close my discussion here. Thank you very much. We will meet in next class, inshallah. Allah Hafiz. Assalamu alaikum.